চালু হয়েছে? আচ্ছা, প্রথমে আমাদের আজকে হচ্ছে একনি সম্বন্ধে। একনি মানে হচ্ছে ব্রণ। ব্রণ কোন জায়গায় হয়? আর কোনো জায়গায় হয়? পিঠে হইতে পারে, হাতের এদিক দিয়ে হইতে পারে, এদিকেও হইতে পারে। ঠিক আছে, বিশেষত পিঠের এদিক দিয়ে হইতে পারে। এই যে জায়গায় চেস্ট এদিক দিয়ে, পিঠ দিয়ে, এদিক দিয়ে, মুখে হইতে পারে। তো ওইটার নাম হচ্ছে একনি ভালগারিস। ওটার নাম আবার আলাদা, ট্রিটমেন্ট দুইটা আবার আলাদা হবে। ঠিক আছে, আপনাদের এই ট্রিটমেন্টটা মেডিসিনের মধ্যে আছে। ঠিক আছে, মেডিসিনের অনেক সময় পাওয়া যায় না, লেন্দি হয়ে যায়। তো আমরা ট্রিটমেন্টটা একনি এদিকে দিয়ে যাবো। ঠিক আছে, একনি স্কেবিস এগুলো আমরা পড়াই যাবো আজকে। ওই খাতা একনি ভালগারিস ওটা বলতেছে। আচ্ছা, এখন আমরা ড্রাগ জানি কিছু। আচ্ছা, ঠিক আছে। রেটিন এটা হচ্ছে ব্র্যান্ড নেম। ওকে, এটা আগে লিখে দিই, এটা হচ্ছে ব্র্যান্ড রেটিনয়েড। দেখেন আমাদের বেনজল পারঅক্সাইড, এটা হচ্ছে সি, লিন্ডামাইসিন, ট্রেটেনিয়ন, এই জিনিসগুলো হচ্ছে একনির জন্য কাজ করে। ঠিক আছে, একনি মানতে হচ্ছে একনি ভালগারিস। তো একনি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে মুখের মধ্যে হইতে পারে, আর একটা হচ্ছে মুখের পাশে বডির দিক হইতে পারে, পিঠে টিঠে হইতে পারে। ঠিক আছে, একনি চেনার উপায় কি? একনি যদি বাংলায় বলি, ভিতরে দানা থাকবে, ঘামাচি। আর এর মধ্যে পার্থক্য হচ্ছে যদি চুলকান, এই লোকজন অনেক বুঝতে পারে না, পিঠের দিকে যখন হয় তখনই। আর হচ্ছে ছোপ ছোপ দাগ পড়ে যাবে পিছের দিকে। ঠিক আছে, যদি হয় যদি করে ফেলি ওইটাই অনেকদিন থাকবে। ওটা হচ্ছে একনির ক্ষেত্রে, ওটা হচ্ছে একনি ভালগারিস হবে। তো ভালগারিসে বেনজল পারঅক্সাইড, ক্লিন্ডামাইসিন, টেট্রানিয়ন আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো একনি ভালগারিস। তো রেটিন এ আর এই কয়টা ব্র্যান্ড আমরা ইউজ করবো। কোনটা? টিআরই, ট্রেট্রানিয়ন। ঠিক আছে, মাঝে মাঝে আমরা কম্বাইন্ড ইউজ করি। কোনটা কোথায় ইউজ করবো সেইটা আমরা আজকে একটু পড়বো। দেখা হয়েছে? হয়েছে? ওকে, তাহলে আমরা ট্রিটমেন্টে চলে যাবো। লেখা হইলে সবার? ওকে, আসেন। সমস্যা আছে না স্কুলে এখন? একটু ঝামেলা হয়েছে ওই দিন, ক্লাস শেষ হলে বলতেছি আমরা। ঠিক আছে, আচ্ছা, কথা না বুঝতে পারলে বলতেছি, না বুঝতে পারলে বলে দিই, প্রবলেম নেই। বলতেছি মাস করার কারণটা আপনাদের বলতেছি, একটু পরে শুনলে হাসবেন আবার। ওকে, না বললে বুঝাই দিব, প্রবলেম নেই। আসেন, প্রথমে হচ্ছে 1 নম্বর হচ্ছে আরএক্স, একনির ক্ষেত্রে। ঠিক আছে, নাম্বার 1,
দেখেন রেটিজেল মুখ শুকিয়ে রাতে একবার মানে ফেসে দিবেন, এরপরে ভালো না হলে বা ফল খারাপ হলে রেটিজেল এটা একবার যাবে, সেই সাথে টিন্ডাসিন লোশন 15 থেকে 1 মাস দিনে একবার অবশ্যই দিতে হবে গোসলের পর। বোঝা যায় কথা? ফল ভালো না হলে শুনেন আপনারা, আমি বলি একনির ক্ষেত্রে ফলপ্রদ কোনো চিকিৎসা নেই। সো এটা রিকারেন্ট বা হওয়ার চান্স আছে, যে ঠিকঠাক হবে না এরকম হওয়ার একটা চান্স থাকে। এই কারণে হচ্ছে আমাদের এই জিনিসগুলো করতে হবে, যে ভালো না হলে রেটিজেল দিতে হবে। আর এইটা হচ্ছে মুখ শুকিয়ে রাতে একবার ফেস, এটা শুধু ফেসে দিব, এটা অন্য কোনো জায়গায় অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ভালো না হলে ফল খারাপ হলে রেটিজেল একবার, ক্লিন্ডাসিন লোশন এটা দিব, সেই সাথে ক্লিন্ডাসিন লোশন, ঠিক আছে? 15 থেকে 1 মাস দিনে একবার। এটা পিঠ হইলে তৈলে আমাকে লোশন ইউজ করতে হবে, ঠিক আছে? যদি পিঠের দিকে হয় ইয়ের দিকে হয় আমাকে ক্লিন্ডাসিন লোশনে যাইতে হবে, ক্লিন্ডামাইসিন, ঠিক আছে? আমরা যে ডাবগুলো করলাম ওটার মধ্যে। হয়েছে? দেখেন কোনটা ক্লিন্ডাসিন লোশন দিবেন, ক্লিন্ডাসিনের সাথে দেওয়া যাইতে পারে, আমরা আলাদা আলাদা করে দিব, প্লাসও দিতে পারে। আমাদের যখন ইফেক্টিভ আমরা সেটাই জায়গায় দিচ্ছি। ড্রাগ তো অনেকগুলো আছে না? অনেকগুলো ড্রাগ আছে, অনেকগুলো, কোনটা ইফেক্টিভনেস আছে, কোনটা আমরা দিলে ভালো হবে, কোনটা রেটিনয়েড দিলে প্রথমে দিব মুখের ক্ষেত্রে হইলে, নাহলে আমরা ক্লিন্ডাসিন তারপরে যাব। হয়েছে? কোনটা? হ্যাঁ, এখন এই ব্যাপারটা বলতেছি, আসতেছি। এখন আমরা ভাগ করে পড়াইলাম, কেন পড়লাম? কারণটা হচ্ছে এটা দুইটার জিনিসপত্র আছে যেগুলো কিছু সাইড ইফেক্ট হবে। জ্বালা পোড়া হবে, র্যাশ হবে, চুলকানি হবে, ঠিক আছে? সাইড এফেক্টে জ্বালা পোড়া হবে, র্যাশ উঠবে, চুলকানি হবে। এখন এই বেশিরভাগ ক্ষেত্রে এটা হবে আমরা যে মুখের ক্ষেত্রে ইউজ করলাম, যেটা রেটিনয়েড, ঠিক আছে, যে ক্রিমটা রেটিজেল ক্রিম, এটা হচ্ছে মুখের মধ্যে যে আমরা এটা ইউজ করবো, এইটার ক্ষেত্রে এই সাইড ইফেক্ট হবে জ্বালা পোড়ার সাইডটা। তো যদি জ্বালা পোড়ার সাইড করে তখন তাহলে ওইটা আমরা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে আমরা ক্লিন্ডামাইসিন লোশনটা দিব এরিয়া। তবে খেয়াল রাখতে হবে চোখে, নাকে, মুখে কোনো জায়গায় জানি এটা না যায়। এটা আপনাকে যেই জায়গায় দেন এটা জানি এই পার্টস বাদ দিয়ে কোথাও না যায়। বিশেষত উপরে যে রেটিজেল ক্রিম এগুলো যেন চোখের ভিতরে না ঢুকে, তাহলে চোখে অসহ্য জ্বালা পোড়া সহ আরও নানা ধরনের মানে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ যেটা আছে এটা হয়ে যেতে পারে, রক্তক্ষরণ হইতে পারে। তো এইসব বিষয়টা চিন্তা করতে হবে। জ্বালা পোড়া, র্যাশ, চোখের সাইড ইফেক্ট সবগুলোর একই অবস্থা হবে। লোশনের ক্ষেত্রে কম হবে, আমি বলতেছি যেটা আমরা পিঠে দিব, হইতে দিব, ওইটার ক্ষেত্রে জ্বালা পোড়া কম হবে। কিন্তু দেখা যাচ্ছে উপরে যে রেটিনল বা রেটিজেল ক্রিম যেটা আছে, এটা যদি আমরা স্কিনে দেই, দেখা যায় অনেকের স্কিন সেন্সিটিভ, ঠিক আছে? যেমন এক একজনের স্কিন এক এক রকম, সহ্য করতে পারে না। তো দেখা যায় যে অনেকের এরকম হয়, একটু দিলেও এই ক্রিমটা অল্প একটু থাকে, একটু নিয়ে দেখা যাচ্ছে ভালো এফেক্টিভ কাজ করে, যেহেতু মুখের ক্ষেত্রে বাহ্যিকটা বেশি দেখা যায়। তো আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম, সাথে সাথে দেখা দিল যে র্যাশ, জ্বালা পোড়া এই জিনিসগুলো শুরু হয়ে যায়। তো এইটার ক্ষেত্রে উপরেরটা। আর লোশনটা ইফেক্টিভনেস ভালো, কিন্তু ইটা কম, মানে ওই জ্বালা পোড়া সাইড ইফেক্টটা কম। আমরা লোশনের দিকে ইউজ করতে পারি, তবে লোশনের ক্ষেত্রে ঝামেলা হলো যে ইমালশন তো আদিক দিকে চলে যাইতে পারে। রেটিজেল ক্রিমটা একবার দিয়ে দেয়, এইটা দিকে সরবে না। তো রেটিজেল দিলে ভালো, যদি রিয়াকশন করে আমরা লোশনে চলে যাবো। তবে লোশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন চোখে, মুখে, নাকে এদিক দিয়ে না ঢুকে যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অয়েন্টমেন্ট তো আলাদা, ওটা হচ্ছে ক্রিম, ক্রিম জিনিস। অয়েন্টমেন্ট মানে হচ্ছে ক্রিম, ঠিক আছে? আর লোশন হচ্ছে সাসপেনশন, ইমালশন মিশাইয়া তারপরে দিচ্ছে।
ক্লিয়ার? তাইলে হচ্ছে এই সিস্টেম করলে হবে। আর একনির অ্যাকচুয়ালি ফলপ্রদ কোনো চিকিৎসা কিন্তু এরকম নাই। আপনার যদি হরমোন ইমব্যালেন্স থেকে থাকে, আপনার যদি রোদের মধ্যে কাজকর্ম করেন, তাইলে কিন্তু আপনার এই একনিটা একবারে ভাই যাবে না, ঠিক আছে? আর এই যে একনিগুলা হবে পিঠের দিক দিয়ে, এগুলো কিন্তু একটা সময় দাগ পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বিচির মতো নডুল বেরোবে, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে জিনিস হচ্ছে যে গোসল করার আগে হালকা গরম পানি দিয়ে গোসল করা, পরিষ্কার করা ওই জায়গাগুলো। এবং আমরা বলছি যে 1 মাস। এখন কখন দিতে হবে? দুই টাইমে, যে কোনো একবার দিব আমরা, বাট দিতে হবে যে কোনো এক টাইমে। এরকম হচ্ছে হয় দুপুরে গোসল করার পরে অথবা রাতে শোবার আগে, এই যে কোনো মেনটেন। আবার রাতে গোসল করে দিলে আরও ভালো, জায়গাটা পরিষ্কার করে। হ্যাঁ, ঠিক আছে? মুখ দিলে মুখ ধুয়ে শুকায় তারপর দিতে হবে। হ্যাঁ, আর এগুলা কিন্তু অপরিষ্কার অবস্থায় লাগানো যাবে না, তাইলে ব্রণ কমার চাইতে বেড়ে যাবে। এটা কাউন্সিলিং করে দিতে হবে। কোনটা? ব্রণ সাধারণত হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়, হওয়ার কারণে দেখা যাচ্ছে ঘাম গ্রন্থি আছে না, এক্সেস পরিমাণে সিবেসিয়াস গ্ল্যান্ড আমরা পড়ছি, ঘামের মধ্যে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ড থেকে তারপরে এই জিনিসগুলো বাইরে ফলিকল বেরিয়ে যায়, ঠিক আছে? এগুলো আমাদের ভিতরে আছে, যে ছোটো ছোটোই দেখতেছি, এগুলো গ্ল্যান্ড আছে, ফলিকল আছে, এই জিনিসগুলো বেরিয়ে যায় এরপরে, ঠিক আছে? ঘাম এক্সেস দেখা যাচ্ছে আমাদের লবণ এগুলো বেরোচ্ছে। আমাদের তো এক্সক্রিয়েটরি সিস্টেম পড়ছেন তো কিডনির, যে সব কিছু বের হয়ে গেছে মানে ঘাম প্রস্রাবের মাধ্যমে। তো দেখা যাচ্ছে যে আমরা যখন রোদে যাই, ঘেমে যাই, এই জিনিসগুলো যে ডেড সেল থাকে এইগুলো মরে গেলে আর বেরোর জায়গা পায় না। তো আস্তে আস্তে দেখা যায় যে এদিক দিয়ে ইনফেকশন, তারপরে এইসব ডেড সেলগুলো ব্রণের আকারে আস্তে আস্তে আমরা দিতে বেরিয়ে আসছে, ঠিক আছে? তো এইগুলো আমাদের একনির ব্যাপার স্যাপার। একনি খুব সিম্পল জিনিস, এই জিনিসগুলো মনে রাখলেই হবে। না, এতে মুখের কোনো খাবার ওষুধ লাগবে না। বললাম না, এটা ফলপ্রদ আসলে তেমন কিছু নাই। আর এই ক্রিমগুলো দিলে মোটামুটি ঠিক হয়ে যায়। প্রথমটা হচ্ছে নর্মাল, ওই রেটিজেল ক্রিমটা সবচেয়ে ইউজ করবো। ওটা একটু অনেক সময় কী হয়, ওটা একটু দাম বেশি, সম্ভবত দাম 200 টাকা, কিন্তু থাকে মাত্র 15 গ্রাম বা 10 গ্রামের টিউবের একটা মধ্যে থাকে, ঠিক আছে? ওইটা অল্প দিলে সেরে যায়। আর যদি পিঠে টিঠে ছাড়ে, তাইলে ওই রেটিজেল ক্রিম দিয়ে আপনার পুষবে না, ঠিক আছে? তখন আপনার লোশনে যাইতে হবে। তো লোশন বিশাল বড়, আপনার দেখা যাবে যে এক এরিয়া নিতেই আমার 200 টাকার ক্রিম শেষ, ঠিক আছে? অনেক ডাক্তার কিন্তু যে প্রেসক্রিপশন লেখে, তাহলে ইউরোমেসিন লেখে দেয়, ইউরোমেসিন আচ্ছা লিখতে পারে। দেখেন, অনেকগুলো ড্রাগ কোম্পানি ইউজ করা যায়, আপনি যে কোনোটি আইভারমেকটিন ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপরে যে রেটিনয়েড টেট্রাসাইক্লিন, দুটো কোম্পানি ইউজ করতে পারেন। এখন দেখা যাচ্ছে কোনটাই ফলপ্রদ, ওই জিনিসটা আমাদের ইফেক্টিভনেস কোনটা। ড্রাগ তো এই ফার্মাগুলো তো অনেক আছে, ঠিক না? আমাদের উদ্দেশ্য কি, যে কোনটা ইফেক্টিভ আছে, কোনটা পারে। মাঝে মাঝে আবার ড্রাগ চেঞ্জ করে দেয়। ধরো না, এককালে এরিথ্রোমাইসিন ছিল ওয়ান অফ দ্য বেস্ট চয়েস অফ ড্রাগ, এখন কি আমরা দেই? বই খাতা কিন্তু এখনও আছে যে এরিথ্রোমাইসিন বেস্ট ড্রাগ, কিন্তু আমরা ইউজ করি না, কারণ ওটার ভ্যালু এখন শেষ। এরকমভাবে মানুষ খাইছে চাবাইয়া যে ওইটার অবস্থান 0 বানাই দিয়েছে, এককালে সেরা ড্রাগ। তো এইভাবে করে কম্বিনেশন দিন বাই দিন যাবে। ড্রাগ আপডেট আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? নাইলে পিছায় পড়তে হবে। আসেন, এটা গেল ইয়ের ক্ষেত্রে। আগের দিন মনে হয় যে স্কেবিস হয় নাই মনে হয় না? স্কেবিসটা তাহলে দিয়ে দিই, যে আগেরই ছিল, আজকের টপিক না। স্কেবিসের ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল আগে কোনো ক্লাসে? স্কেবিস দেওয়া হয়নি। স্কেবিস কোথায় হয়, কীভাবে হয়, এনিওয়ান কেউ জানেন? স্কেবিস কোথায় হয়? স্কেবিসটাও দিয়ে দিই। আপনাদের স্কেবিস অবশ্য মেডিসিনে আছে, এই জায়গায় দিয়ে দিই, একই কাজ হয়ে যাবে। স্কেবিস মানে হচ্ছে গিয়ে ইচিং। এই জিনিসগুলো হচ্ছে হাতের আঙুল চারপাশ দিয়ে বেশি বেশি চুলকাবে। কখন বাড়বে এটা? চুলকানিটা বাড়ার একটা সিমটম। যখন চুলকানি হইলে তখন ডার্মাটোলজির ডিজিজগুলো আছে, এইগুলা মোটামুটি 3000 রকম আছে। দেখা যায় 10টা রোগ চেহারা দেখতে একই রকম, তাহলে আমার ডিফারেন্সিয়েট করতে হবে না যে কোনটা কীরকম। তাহলে স্কেবিস হইলে আমি ডিফারেন্সিয়েট করবো কীভাবে? মূল কথা হচ্ছে যে এক পানি বেরোবে, পানি আরেকটা বেরোবে, বাট ইচিং হবে নাইটলি, বুঝছেন? রাতের বেলা আপনার চুলকানিটা সিভিয়ার মাত্রায় চলে যাবে। সারাদিন না করলেও চুলকানি হবে রাতের বেলা, যখন ঘুমাইতে যাবেন তখন। হ্যাঁ, পানির মতো চুলকাবেই হবে। ওটা এখন পানির মতো অনেক কারণে হইতে পারে, ঠিক আছে? কিন্তু যখন পানির সাথে সাথে রাতে চুলকানি শুরু হবে আর সিভিয়ার চুলকানি হবে, তখন এটা মনে করতে হবে যেটা কি স্কেবিস। আর সব যাতে দেখা জিনিস যে সব জায়গায় হবে, বাট হাতের চিপাই দিয়ে এই জিনিসগুলো দিয়ে বেশি হবে, তাইলে মনে রাখতে হবে যেটা স্কেবিস হয়ে লেগেছে।
ঠিক আছে, তখন আমার স্ক্যাবিসের ইয়েতে ট্রিটমেন্ট করতে হবে। আর সবার আগে যে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে স্ক্যাবিস হইলে স্ক্যাবিসের ট্রিটমেন্ট করতে হবে পুরো পরিবারের একসাথে। ঠিক আছে, স্ক্যাবিস যদি আপনার হয়, কারো হয়, তাহলে আপনাকে পুরো পরিবার সাথে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। যদি একজন করেন বাকিজন না করেন তাহলে আপনার এই স্ক্যাবিস কিওর হবে না। কেন কথা বুঝতেছেন না এখন? কেন কথা কথা তো বোঝাই যাইতেছে না, মাছ খোলা যাবে না। ওই কইছিলাম স্ক্যাবিস। আসেন আসেন। না, এটা বড়দের। শিশুদের গেলে আমরা এমসিসি গেলে পড়াবো, ওটা আলাদা বিষয়। এখন যেটা দিচ্ছি সেটা বড়দের। জাইরিল 25 mg। এখন দেখেন, এটা হচ্ছে মুখমণ্ডল এবং মাথায় আপনি লাগাবেন না, ঠিক আছে? এই জায়গাটা বাদ দিতে হবে। সারা শরীরে লাগিয়ে রেখে ঘুমাবেন পর 3 দিন, এবং তারপরে আপনি পরের দিন সকালে উঠে একটা গোসল করতে হবে, না করে রাখা যাবে না, গোসল দিতে হবে। এবং পুরো পরিবার সেম সিস্টেমে যাবে। আগের দিন রাতে দিতে হবে, পরের দিন সকালে গোসল করতে হবে, পরপর 3 দিন। এবং পুরো পরিবার বলতে যারা যে কয়জন আছে সেই কয়জন। 1 নাম্বার, হ্যাঁ কোনটা? হ্যাঁ, ক্রিম, লোশন, ইউনিক্সি। ইউনিক দুইটা পাওয়া যায়, একটা ইউনিক্সি। ইউনিক্সি তো কম্বিনেশন দুইটাই থাকে, পারমিথিলিন আর বেনজাইল বেনজয়েড দুইটাই আছে, ঠিক আছে? তো ইউনিক্সিটা ভালো কাজ করে, ইউনিক্সটাও দেওয়া যায়, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, যখন আপনাদের যে জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো সবার ধুইতে হবে গরম পানি দিয়ে। কোনটা? না, ক্রিম লাগবে কেন? না না, ভালো করে দিবেন, একদম মিক্স করে ইয়ে হতে হবে শরীরের মধ্যে। ওটাও লোকজন শোষণে দেয়, কারণ লোকজন এমন পরিমাণে দেয় যে একদম ইয়ে করে থাকে। আপনি দিয়ে আস্তে আস্তে দিলে ওটা বডি শুষে নেবে। লোমকূপ আছে, ওরাই শুষে নিয়ে চলে যাবে, ঠিক আছে? ইউনিক্স এরকম। আর ইচিংয়ের জন্য দিতে হবে পরপর 3 দিন, আর গরম পানিতে গোসল করতে হবে এগুলা। আর এটা কাদের হয় বেশি বলেন তো? কোন এরিয়া পার্টিকুলার লোকদের এটা বেশি হয়? কোন পার্টিকুলার রোগ? এক্স্যাক্টলি। কিরকম ঘনবসতি থাকতে পারে? হয়েছে লেখা সবার? কেমন ঘনবসতি? পুলিশ ব্যারেকে থাকে, মেসে থাকে, ঠিক আছে, বা হোস্টেলে থাকে, এদের এই জিনিসটা কমন। বা কোনটা? পানিতে? না না না, পানির জন্য স্ক্যাবিস হবে না। সার্কোপটিস হেমোনিস এটা হচ্ছে একটা পরজীবী, যেটা আমাদের বাসা বাড়ির মধ্যে যে দেয়ালের যেগুলো হইতেছে না, এগুলোর মধ্যে সে বাসা বানাবে।
বানায় থাকবে, আমি আমার ইয়ের মধ্যে চলে আসবে, ওই বিছনার মধ্যে চলে আসবে, আমি ঘুমাবো, এরপর আমরা কামড়াবো, আস্তে 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 স্কেবিস আমার মধ্যে সরাবো। ঠিক আছে, এটা একটা পরজীবী দেওয়া হয়, সার্কপ্টিস হোমিনিস নাম। ঠিক আছে, পানির সাথে এর কোনো সম্পর্ক নাই, মনে রাখতে হবে, পরজীবী। এর জন্য এটা আলাদা, প্রথমে চুলকাবে এবং ওইটা কই হবে, যেহেতু ওইটা আমার ইয়েতে চুলকায়, এই কারণে হচ্ছে রাতের বেলায় ইচিং আমার বাড়বে। আর আস্তে আস্তে এটা যদি ট্রিট না করা হয়, সেকেন্ডারি ইনফেকশন, দ্বিতীয় ধাপের ইনফেকশন শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ওই দিকে নজর রাখতে হবে। এটা হলো যে স্ক্যাবিসের ক্ষেত্রে। আর স্ক্যাবিসের ছোটো বড় সবার ক্ষেত্রে, ক্রিমের ক্ষেত্রে মোটামুটি সেম অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, যে মোটামুটি বডিটাই কুইরে রেখা তারপরে মুছে টুছে দিয়ে দেন পরপর চালাবে। আর যদি একজনের বাদ দেয় তাইলে পুরা পরিবারের জীবনও স্ক্যাবিস ভালো হবে না। যদি আপনি এটাই করে দেন, উইথড্র করে দেন, যে শুধু একজন নিবে, তাইলে না বেশিরভাগ লোকজনের কাউন্সিলিং করা হয় না, বা আমরা দিয়ে দিই, লোকজনের ভালো হয় না। এই কাজটা হচ্ছে এইটা, কারণ বইলে দেওয়া হয় না যে পরিবার করবেন, বইলে দেওয়া হয় যে নেন ওইসে দেন। কিন্তু যে এইটা জিনিসটা ইম্পর্টেন্ট। আর দুইটা কথা হচ্ছে, এখন ওষুধও খাইলাম, ভালো হইলাম, কিন্তু সোর্স অফ ইনফেকশন, মানে সোর্সটা মানে কি, যেই জায়গা থেকে ওইটা আমি কাট করলাম না, ওইটা আমার বিছানায় আছে, জামা কাপড়ে আছে। আর লোকটা হচ্ছে কন্টাজিয়াস, আপনি যেটা বলেন পানি, লোকটা হচ্ছে কি কন্টাজিয়াস। কন্টাজিয়াস মানে হচ্ছে একজনের সংস্পর্শ থেকে আরেকজনের কাছে বাহিত হইতে পারে। ঠিক আছে, আপনার হয়ে গেল, আমার হয়ে গেল, আমি কথায় কথায় হাসি তামসা করতে করতে ধরলাম, খাইতে টাইতে একটু ইয়ে ধরলাম, তো এই কারে কী হবে, আমার কাছ থেকে তার চলে যাবে। না না না, কোনো কিচ্ছু হবে না, তাদের নিতে হবে, মাছ নিতে হবে, না হলেও তাদের নিতে হবে, না হলেও নিতে হবে চিকিৎসা, কারণ না হলে তাদের হয়ে যাবে। আর সোর্স অফ ইনফেকশনটা কাট করতে হবে, সব গরম পানিতে ধুইতে হবে। এখন আসেন, খালি নিয়ে নাকি কোনটা স্ক্যাবেক্স, এটাও সেম, এই পারমিথিলিন, বেনজাল বেনজয়েড, এগুলো সব একই স্যার। স্ক্যাবেক্স বলেন, ইউনিক্স বলেন, ইউনিক্সটা ভালো, কম্বিনেশন আছে, এটার ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি ই হয়। আর স্ক্যাবেক্স তো মাঝখানে আমার মার্কেট থেকে আউট হয়ে গেছিলো, এরপর আবার মনে হয় আসছে। স্ক্যাবেক্স এই একই জিনিস, সব সেম টু সেম, নাম শুধু আলাদা, মানে পুরান মোরকি আর কি। ঠিক আছে, আমাদের জানতে হবে বেনজাল বেনজয়েড, পারমিথিলিন 5%। এখন আসেন পোভিডিন আয়োডিন। এখন তো আপনাদের তো মানে সার্জারি হয় না, এটা সার্ভারগুলো ছিল, এটা হচ্ছে পোভিডিন আয়োডিন হচ্ছে সলিউশন। আমরা এটা অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক মানে কি কেউ বলেন তো আমারে, হোয়াট ইজ অ্যান্টিসেপটিক? অ্যান্টিসেপটিক মানে হচ্ছে জীবাণুনাশক। যে কোনো অ্যান্টিসেপটিক বলতেই আমরা জীবাণুনাশককে বুঝতেছি। এর মধ্যে অন্যতম হচ্ছে পোভিডিন আয়োডিন। মানে পোভিডিন আয়োডিন জীবাণুনাশক কয়েক প্রকারের মধ্যে পড়ে। ঠিক আছে, টপিক্যাল বা ক্রিম যে আছে 10%, মাউথ ওয়াশ আছে 1%, ক্রিম আছে 5%। ঠিক আছে, এখন এই টপিক্যাল যে জিনিসগুলো আছে এটা কোনটা কাজে ইউজ করা হয়? সার্জিক্যাল যেগুলো আছে, যখন আমরা ব্যান্ডেজ করি, করি সলিউশন আকারে, বা ক্রিম দেওয়ার আগে আমরা কী করি, ব্যান্ডেজ দেওয়ার আগে জিনিসগুলো র্যাপিং করে দিই, তো তখন হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এই 10% সলিউশনটা তখন আমাদেরকে লাগবে। আর মাউথ ওয়াশ কোনটা? গার্গিল, যেটা আমরা কুলি করতেছি এটার ক্ষেত্রে মাউথ ওয়াশটা আমাদের লাগবে। গার্গিল করার ক্ষেত্রে এই আমরা 1%টা ইউজ করবো, আর ক্রিমের ক্ষেত্রে 5%। এই জিনিসগুলো যাতে মনে থাকে, না হলে দেখা যায় যে এই টপিক্যাল যেটা আছে ঘর আর ইয়ার বোতল কিন্তু সেম, বুঝে নিয়েন। ঠিক আছে, যদি এই জিনিসটা মনে না থাকে তাইলে কিন্তু উল্টাপাল্টা হবে। ঠিক আছে, কারণ দুইটা একই বোতল একই সমান কিন্তু হচ্ছে সেম থাকে। তো ঘর করার জন্য আর একটা হচ্ছে ড্রেসিং করার জন্য। ঠিক আছে, সাধারণত আমরা যখন ড্রেসিং করি এটা দিয়ে করা হয় অ্যান্টিসেপটিক, যাতে তার সমস্ত জীবাণু ওই জায়গা থেকে বের করে দিতে পারে। ঠিক আছে, সবচেয়ে নিরাপদ মানে জ্বালাপোড়া করবো না, কাটা গায়ে দিলে বায়োটিন দিলে কিন্তু একটু ধরে জ্বালাপোড়া করে, আর কিছু অ্যাক্সিসল দিলে অনেক ধরে। আরো মানে সবার আগে যে কাজটা করতে হবে, নর্মাল স্যালাইন দিয়ে একটু ধুইতে পারলে ভালো। নর্মাল স্যালাইন দিয়ে একটু ধুয়ে দিব, দেন এগুলাই যাবো। ময়লা টয়লা লাগা থাকলে যদি আমি এগুলা দিয়ে দিই, মারাত্মক লেভেলের জ্বালাপোড়া করে, যেটা করছেন এটার সাথে আমি একমত। ঠিক আছে, বাচ্চা কাচ্চা কাছে বেশি সমস্যা, এর জন্য আমরা নর্মাল স্যালাইনের ভিতরে ওটা ফুটা করে দিয়ে ওটা দিয়ে টপ 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 করে দিয়ে তারপর স্টাইল হয়ে পরিষ্কার করে দিই, তাহলে একটু ভালো হয়। বাচ্চাদের ক্ষেত্রে করি আর কি, বড় হইলে এত জ্বালাপোড়া সহ্য করবে
বাচ্চাদের ক্ষেত্রে একটু চেষ্টা করবেন, যদি বেশি ঝামেলা হয় নর্মাল স্যাভলন, আর ভুলেও স্যাভলন ট্যাভলন ইউজ করেন না। হ্যাঁ ঠিক আছে, এনিওয়ান অ্যান্টিসেপটিক তার মধ্যে স্যাভলনও পড়ে, ঠিক আছে, আপনারা ভুলেও অ্যান্টিসেপটিক স্যাভলন ইউজ করবেন না, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া করবে, বার্নিং হয়ে যাবে, পুরা যাবে জায়গা। ওটা হচ্ছে হালকা, আপনাদের হালকা কেটে গেছে হাত বা ইয়েতে কাটছে, তাইলে হচ্ছে ইউজ করতে পারে। এটি হালকা পাতা জ্বালাপোড়া করে, সাইড এফেক্ট আছে না কোথাটা, কম কম করে পানি গেলে জ্বলবে, ঠিক আছে, যাই দেন। ওই কম পাতা একটাই আছে আমার কাছে মনে হয়, এটা হচ্ছে নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন যদি দেই কম্পারেটিভলি কম হবে, লাগবে না। আর নর্মাল স্যালাইন যদি ধরুন কেটে আসছে, চুলে আসছে, কাদা লেগে থাকে, শক্ত হয়ে থাকে, তাইলে কিন্তু নর্মাল স্যালাইন দিয়ে করতে হবে। ভাই ওটা হচ্ছে ফ্লোর মুছে, ফ্লোর, ওটা ফ্লোর মুছে, স্যাভলনের সাথে পানি, অ্যান্টিসেপটিক দুইটাই, ঠিক আছে। ঘরই করার জন্য অ্যান্টিসেপটিক, ওই জীবাণু নষ্ট করে, কিন্তু এই জায়গার জীবাণু করার মতো কাভারেজ ওই এটা দিবে না স্যাভলন। স্বল্প কাটা, হাতে বাসা বাড়িতে কাটা যেটা আছে, এই জিনিসগুলো করবো। ধরুন আমার এক জায়গার হাতে ছুঁই গেছে, ওই জায়গায় স্যাভলন দিয়ে আমি কাভারেজ নিতে পারবো না, ঠিক আছে, আমার ব্রড কাভারেজ লাগবে, আমার কোভিডের আয়োডিন টায়োডিন এই জিনিসপত্র লাগবে। এখন ব্যাপার আছে, এই জিনিসগুলো কয়বার মূলত এই ড্রেসিং করতে গেলে বা হাত পাই করতে গেলে আমরা সাধারণত যে এই টপিক্যালগুলো দিয়ে বেশি করতে নাই। প্রথম কথা হচ্ছে যে ক্রিমগুলো আছে, প্রথম কথা বললেন যে জিনিসগুলো আছে, এইগুলো দিয়ে প্রথমে আমরা ওইটাকে যে বললো জ্বালাপোড়া করে, এটা একটা কমন কথা, জ্বালাপোড়া করবে, এটা মাস্ট। তো করার ক্ষেত্রে আমরা কি করি, এই জায়গায় দেওয়ার পরে টপিক্যালটা উপরে লেপে দিয়ে দিই, ওইটা দিয়ে করলাম, করে জীবাণু টিবাণু সরাই দিলাম। এখন তো আমার এটা লাগবে, যদি জীবাণু আর ইনফেকশন না হয়, তাহলে কী করবো, টপিক্যালটা নিয়ে ওইটার উপরে র্যাপিং করে দিতে, ওটা 18 মতো এই জায়গায় লেগে থাকে, তাতে বারবার করার থেকে বেঁচে যাবো। আর যদি বারবার করতে হয় তাহলে পেশেন্টকে সাফার করতে হবে, ঠিক আছে। আর আমরা তখন করবো যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়। এখন ধরেন কেউ আসছে, ড্রেসিং করছিলাম, আচ্ছা ড্রেসিং করছিলাম, তো এরপরে দেখা গেলো যে পাস হয়েছে, পুজ হয়েছে, সাদা হয়ে গেছে, তখন কি ক্রিম দিয়ে হবে? বলেন, মস্তিষ্ক খাটান হবে, হবে কখন, কিন্তু হওয়ার আগে আমার এটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে, নাইলে হবে না। কথা বুঝতেছেন তো, যে যদি আমি ইনফেকশনটা গুরুতর হয়ে যায়, ড্রেসিং করার পর আবারই হয়, তাহলে আমার ওই জিনিসটা সরাই নিতে হবে, উপরে আবরণ সরাই নিতে হবে, এবং এটা সলিউশন দিয়ে করতে হবে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমি উপরে ক্রিম দিব, ঠিক আছে, তারপরে, ঠিক আছে। এখন রাখলে পরের দিনে ইনফেকশন হয়ে যায়, পরের দিনে ইনফেকশন হয়ে যায়। এখন এটার যে সাইড এফেক্ট আমি বললাম যে একটা তো সব কমন জিনিস, যে আপনার জ্বালাপোড়া হবে, ঠিক আছে। আর একটা জিনিস হইতে পারে যে স্কিনগুলা দীর্ঘদিন আশেপাশের যে এরিয়া আছে, ধরেন একটা হাত, এর আশেপাশের যে এরিয়া, এই জিনিসগুলা রেডনেস হয়ে থাকতে পারে বা ব্যথা হয়ে থাকতে পারে। যদি ওই ক্ষতটা গভীর থাকে, তাহলে এগুলো যদি গভীরে পৌঁছায়, তাহলে আশেপাশের রেডনেস হয়ে মানে কি লাল হয়ে যাবে। অবশ্য ধীরে দিন যত যাবে ধীরে ধীরে ওটা কমে আসবে। তো এর সাথে টেনশনের কিছু নাই, রোগী অনেক সময় টেনশনে যে আমি দিছিলাম হাতের এই পাশ দিয়ে আমার লাল হয়েই গেছে, একটু ফুলেও যেতে পারে, যদি বেশি হয়, রোগী বুঝতে পারে না যে এরকম হয়ে গেছে। আর কালারটাও মনে দেখছেন তো সবাই, মনে হয় সবাই দেখছেন না, বায়োডিনের কালার কীরকম, একটু লাল রক্ত রক্ত কালার। পেশেন্ট অনেক সময় মনে করে যে এমন নিজেই রক্ত, যে হাসপাতাল যায় না আর কি, ঠিক আছে, রক্তের কালার তো অনেক সময় করে, তো এটা পেশেন্টই করতে হবে। রেডনেস যদি হয় তাহলে বলতে হবে কোনো টেনশন নাই, আপনি বাসায় গেলেই হইলে ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, এটা নর্মাল জিনিস। আর হচ্ছে এদিকে আসেন, ড্রাগ ইন্টারেকশন, তেমন কোনো ড্রাগের ইন্টারেকশন নাই, তারপরেও একটা কথা থাকে, দয়া করে স্যাভলন বা হেক্সিসল দিয়ে এই জিনিসটা মিশাবেন না, ওকে। ইউজ করতে যদি দরকার পড়ে তাহলে আগে পরে ইউজ করতে হবে। অনেকে ভাবে অ্যান্টিসেপ্টিক মিশন, এটা কখনো করা যাবে না, ঠিক আছে। অনেকে আছে বলে নাই, তাহলে মিশাই করি, একটু কমে গেছে করি, দরকার যদি পরে আপনি আগে হেক্সিসল দিয়েই করেন, তারপর ওটা ঢালেন, নট, ঠিক আছে। অনেকে করে ফার্মেসিতে এই কাজগুলো করা হয়, ঠিক আছে, হেক্সিসল দিয়ে ওটাতে মিশায়। মনে রাখতে হবে হেক্সিসল আরেকটা কাজে কাজ করে, যেটা বললাম একটু আগে, পুরাতন কাটা, ডিপ কাটা, বার্ন কাটা, ওই জায়গায় যদি আপনি কিছু করতে চান, তাইলে কষ্ট করে হলে ধরুন আমি সেলাই দেবো কাউরে, ঠিক আছে, তাইলে অবশ্যই আমি হেক্সিসল একটু ইউজ করতে হবে ওই জায়গায়, যাতে ওই জায়গাটার মধ্যে কোনো ইনফেকশন অস্তিত্ব না থাকে। হেক্সিসলের মধ্যে কী থাকে, পুরোটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, পুরোটা 99% অ্যালকোহল দ্রবণ সলিউশন, ঠিক আছে। ওইটা খাইলে যে মানুষ মাঝে মাঝে মরে না, স্পিরিট খেয়ে মারা যায়, শোনেন নাই যে ভুয়া মদ খেয়ে স্পিরিট খেয়ে, এটার মধ্যে হচ্ছে বিষ মিশাই দেয়। এই হেক্সিসল হচ্ছে ওই স্পিরিট, বাংলা যেটা বলি, ঠিক আছে। কোনটা? হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হেক্সিসল, ঠিক আছে। এক্লোফ্লেভিন, এগুলো সব এগুলা অ্যান্টিসেপটিক, ঠিক আছে। তো এগুলা মিশাবেন না। আসেন এরপর ওই যে হাইড্রোজেন পারঅক্সাইড, সেম
যেটা বলতেছিলাম ওটা চলে আসছে। দেখেন এই জায়গায় হচ্ছে আমি একটাকে বলছি যে স্কিনের ডিপে যদি যেগুলো যায় তাহলে হচ্ছে স্কিন ক্লিননেস আর হচ্ছে নেইল অ্যান্ড ইয়ার ওয়ার্কস। নেইলের ভিতরে অনেক সময় ফাঙ্গাল জমে, যেগুলো নখ উঠে যাইতেছে, লোকজন বলে না এই করা যায় না। আবার কানের ভিতরে ওয়ার্কস মানে কি, কানের খোল যেগুলো বলি, এই জিনিসগুলোর ক্ষেত্রে হেক্সিসল সলিউশন হাইড্রোজেন পারঅক্সাইড এটা বেশ ভালো কাজ করবে। ঠিক আছে, আপনার কটন যেটা আছে যদি এটা থাকে, বাচ্চা হোক কি হোক আমাকে যদি হেক্সিসল দিয়ে দেয় তাহলে ওইটা ওই জায়গা থেকে আস্তে আস্তে এটা পরিষ্কার করে নেবে, অ্যান্টিসেপটিক কল। তারপরে যেগুলো আছে এগুলো আছে ডিপ, যেগুলো আমরা ডিপে নিতে হবে। চিন্তা করবেন যে বাইরে যে সুপারফিশিয়াল আমাদের যে স্কিন আছে এটার দুই ভাগ, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ। আমরা দুই ভাগে ভাগ করছি। তো সুপারফিশিয়ালগুলো আমরা ওটা দিয়ে করবো, আর যদি ডিপ হয় তাহলে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডে চলে আসতে হবে। এটা সেম ওই হাইপার সেন্সিটিভিটি বুঝুন তো, প্রত্যেক ড্রাগের মধ্যে হাইপার সেন্সিটিভ মানে হচ্ছে প্রতিক্রিয়া, যে কোনো তো হইতে পারে, সিম্পল জিনিস। হয়েছে পার্সেন্টেজ 0.0 এগুলো পার্সেন্টেজ বোঝা। একটা সলিউশন দ্রবণ যখন তৈরি করা হয় একটা মিনিমাম ভ্যালুতে করা হয় যে এই পার্সেন্ট দিলে এটা এই মডারেটে থাকবে, এইটা দিলে এটা ওই মডারে চলে যাবে। যেটা আমরা দেখলাম 5% এটা আইনে আমরা টপিক্যাল বানাইতে পারতেছি, 10% দিলে সলিউশনে যাইতেছে, এটার ক্যাটাগরি এগুলো। ঠিক আছে, 0.5 এরকম। আবার একটা ড্রপ ধরেন সিপ্রোফ্লক্সাসিন, একটা ড্রপ চোখে দিতে পারতেছি, একটা কানে দিতে পারছি, আবার ট্যাবলেট খাইতেছি। আমাদের ট্যাবলেটটা আমি ঘোরা গুলা কানে দিয়ে হবে, ফর্মে আনতে হবে। এটা হচ্ছে ফর্মের হিসাব। এখন আসলে আমরা ক্লোরামফেনিকল পড়বো। এটা একটা ড্রাগ যেটা হচ্ছে বিভিন্ন ইয়ের ক্ষেত্রে আমরা ক্লোরামফেনিকল ইউজ করি। কান, নাক এগুলোতে আমাদের ড্রপ হিসাব ইউজ করা হয়। এগুলোর জন্য ক্লোরামফেনিকল অন্যতম একটা ড্রাগ। ঠিক আছে, যখন ক্লোরামফেনিকল হচ্ছে মনে রাখতে হবে ব্রেন যেটা আছে, আপনাদের কানে কিছু একটা নেন, নাকে কিছু একটা নেন, এটা কই চলে যায় বলেন তো? সবগুলোর সেন্ট্রাল পয়েন্ট মুখে চলে আসবে। কানে নেন মুখে চলে আসবে, নাকে নেন মুখে চলে আসবে, সব কিছু যদি নেন তাহলে ওই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো এই যে সলিউশনগুলো দেয় এগুলো এইভাবেই তৈরি করে দেয় যাতে এইগুলা এই জায়গায় কোনো হ্যাম্পার তৈরি না করতে পারে। তবে মনে রাখতে হবে যদি বেশি চলে আসে তাইলে মাঝে মাঝে হচ্ছে ডায়রিয়া হইতে পারে। সাইড ইফেক্টগুলো আগে হচ্ছে নাক, কান, গলার যেগুলো আছে ড্রপ আছে যেগুলো, ঠিক আছে ওগুলোর কথা বলতেছি। যদি ইউজ করা হয় মনে রাখবেন, যদি কারো হয় তাহলে ডায়রিয়া হয়ে গেলে মনে রাখতে হবে যে এইটার ক্ষেত্রে এই ডায়রিয়াগুলো হয়েছে। ঠিক আছে, আসেন আমরা পরে ক্লোরামফেনিকল। এটা একটা দারুণ ড্রাগ, কিন্তু কথা হচ্ছে মিস ইউজ করা যাবে না এই ড্রাগটা। ঠিক আছে, ভালো ভালো জিনিসে এই ড্রাগটা ইউজ করা হয়, ক্লোরামফেনিকল। একটা ছিল, এখন আছে এরিস্টোফার্মারটা আছে, এরিস্টোফেন পাওয়া যায়। ঠিক আছে, এই জায়গায় লেখা আছে অনেকগুলা ফেনিকল। ঠিক আছে, এটা হচ্ছে এফেনিকল। আরেকটা আছে আমি যে এরিস্টোফার্মার, এটা মার্কেটে আছে কিনা আমি ঠিক বলতে পারলাম না। বানা ঠিক আছে না, খেয়াল এরিস্টোফেন নামে একটা পাওয়া যাইতো, এইটার এটা খুব ভালো ছিল এরিস্টোফার্মার। ঠিক আছে, এরিস্টোফেন আর হচ্ছে এফেনিকল, ক্লোরামফেনিকল, এই নামগুলো আছে, ব্র্যান্ড নাম কিছু দেওয়া আছে, এই জিনিসগুলো পাওয়া যায়। এখন এই জায়গায় লেখা আছে কি কি ইয়েতে আমরা পাচ্ছি। দেখো কনজাংটিভা বুঝেন তো, এই জায়গায় লেখা আছে চোখ ওঠা, এটা কিন্তু ঠিক না, আপনাদের বইতে চোখ ওঠা লেখা। ঠিক আছে, কনজাংটিভাইটিস মানে চোখের কনজাংটিভা যেটা আছে ওই কনজাংটিভার মধ্যে কোনো প্রদাহ। ঠিক আছে, ওটা যে কোনো কারণেই হইতে পারে। ঠিক আছে, যেমন ব্যাকটেরিয়া প্রদাহ হইতে পারে বা কোনো একটা আঘাতের কারণে হইতে পারে। আবার মাঝে মাঝে আমাদের এই ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হইতে পারে। চোখের ঠিক নিচের দিকে দেখবেন কি লাল লাল
ফুটির মতো চলে আসছে, এই জিনিসটা হইতে পারে, কনজাংটিভের মধ্যে হইতে পারে। তারপর আই ইনফেকশন, ঠিক আছে, আইতে যে কোনো ধরনের ইনফেকশন হইলে দেখা যাচ্ছে যে পাসের মতো ছোট ছোট ফুসকা পড়তেছে, ছোট ছোট বাবেল হইতেছে পানির মতো গোল গোল, এই জিনিসগুলো হচ্ছে আইয়ের ইনফেকশন। আর ইয়ার ইনফেকশনের কানের মধ্যে হচ্ছে বা পাস হইতে পারে, মানে কানে আছে দুর্গন্ধযুক্ত পানি আসতেছে, পুজ বের হইতেছে, ঠিক আছে, এইগুলো প্রিভেন্ট করার জন্য ক্লোরামফেন একটা বেস্ট ড্রাগ, ঠিক আছে। এই জিনিসগুলোর ক্ষেত্রে ক্লোরামফেন মনে রাখতে হবে যে চোখ, কান, যে কোনো ইয়েতে ক্লোরামফেনিকল আমরা ব্যবহার করতে পারবো, যে কোনো ইনফেকশনে আমরা ক্লোরামফেনিকল ব্যবহার। ক্লোরামফেনিকল কিন্তু একটা ভালো ড্রাগ এবং অ্যান্টিবায়োটিক ক্যাটাগরির ড্রাগ। এখন আসেন, এখন কিভাবে আমরা ইউজ করবো এটা, এই জায়গায় ডোজ একটি দেওয়া আছে, ওইটা ঠিক করতে হবে। হয়েছে লেখা, মুছে ফেলি। এই ডোজটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, চোখে 0.5%, ঠিক আছে, আর কানে যাবে 0.5%, 2 ফোঁটা করে 4 বার। আপনাদের বইতে একটু অন্যরকম লেখা আছে, 2 ফোঁটা করে 4 বার। দিন যত মনে করবেন যে কমে আসবে, এই জিনিসটা ডোজ গ্র্যাজুয়ালি ডিক্রিজ হবে, কমবে, বুঝতে পারছেন? এখন বলি, তখন চোখে কানে সমস্যা হয়েছে, আপনার ইয়েতে পাস আসতেছে, যখন আমি স্টার্টিং ডোজ শুরু করব, আপনাদের একটা ফার্মাগুলিতে পড়ানো হয়েছে কিনা আমি জানি না, ম্যাক্সিমাম ডোজ আর মিনিমাম ডোজ আর টক্সিক ডোজ পড়ছেন এগুলা? এটা লেখা শেষ হোক তাই আমি বলতেছি। হয়েছে? আচ্ছা আসেন দেখেন, মিনিমাম ডোজ এই জায়গায় বলছি যে 0.5%, 2 ফোঁটা করে 4 বার, কানে 5%, 2 ফোঁটা করে 3 বার দেওয়া, ঠিক আছে। এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে, বাট এটা ইফেক্টিভ। এটা হচ্ছে দেখেন, এর আগে জানতে হবে মিনিমাম ডোজ, ম্যাক্সিমাম ডোজ আর টক্সিক ডোজ। হোয়াট ইজ মিনিমাম ডোজ? মিনিমাম হচ্ছে একটা ডোজ যেটা আমি একজনকে সর্বনিম্নতে দিতে পারি। এখন ধরেন এটাকে আমি একটু কমায় আনতে পারি, আবার কী করতে পারি। এরপর হচ্ছে ম্যাক্সিমাম ডোজ, যেটা হচ্ছে আমি একজন পেশেন্টের কাছে সর্বোচ্চ লেভেলে অ্যাপ্লাই করতে পারি। আর এরপর হচ্ছে টক্সিক ডোজ, মানে মিনিমাম ম্যাক্সিমামটাও ক্রস করে আমি ওই জায়গায় গেছি যেইটার কারণে পেশেন্টের হ্যাম্পার্ড হচ্ছে বা পেশেন্টের সাইড ইফেক্ট হইতেছে, যেই কারণে ওটা বলতেছে টক্সিক ডোজ, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এই ফর্মুলেশন মেনটেন করতে হবে। এখানে আমি হয় বাড়াইতেও পারি, দেন কিছু কমাইতেও পারি, ঠিক আছে। বাট এইটা হচ্ছে মিডল স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে, ঠিক আছে, যে 2 ফোঁটা করে 4 বার আর 2 ফোঁটা করে 3 বার দিব, ঠিক আছে। আর হ্যাঁ, দেখতে হবে যে কানে নাকে চলে এরকমভাবে পজিশনে দিতে হবে, কানে নাকে চলে আসে কিনা। আর এই ক্লোরামফেনিকলের ক্ষেত্রে সাইড এফেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা চোখে যদি দিই, চোখটা ভালো হওয়ার জন্য দিব, উল্টা এটা চোখটা ভালো না হয়ে চোখটার থেকে আর সোয়েলিং হবে, এই দুইটা সাইড ইফেক্ট হবে। তাইলে ড্রাগটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। রেডনেস আর সোয়েলিং। রেডনেস মানে কি? চোখে দিলাম ভালোর জন্য, একটু পরে দেখলাম যে চোখ পুরাটা লাল হয়ে গেছে, 1 নাম্বার সাইড। আর 2 নাম্বার সোয়েলিং, চোখে দিলাম চোখ ফুলে বড় হয়ে গেছে, এরপর চোখ থেকে পানি বের হইতেছে। তাইলে বুঝতে হবে যে এই জিনিসগুলা ইফেক্টিভ খারাপ হয়েছে, তাহলে কিছুক্ষণ বন্ধ করে রেখে ডোজ কমায় নিয়ে আসতে হবে। এমনি ড্রাগ খারাপ কিছু করবে না আশা করি আমরা, বেশিরভাগ ক্ষেত্রে ড্রাগটা সুন্দর থাকে, কিছু হয় না। কিন্তু তারপরে যে করবে না এরকম গ্যারান্টি সবার ক্ষেত্রে দিতে পারি না, হয়ে গেলে হইতে পারে। কোনটা? চোখের ড্রপ কানে? না 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 না,
কানের জন্য আলাদা তো আলাদা, চোখেরটা কানে দেওয়া যাবে না। দিলে এইসব ড্রপগুলা এরকম একটা ইফেক্ট নিয়ে মানে খারাপ কিছু করে না, বাট ওই যে ওই কী বলে না দেওয়াই বেটার, ঠিক আছে। আর হচ্ছে আলাদা আলাদা পাওয়া যায়। এর জন্য তো এই জায়গায় ফার্মাকোলজি এখন যেগুলো পড়াইছি এর মধ্যে সলিউশনটা মানে এই পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট বাকিগুলো জিনিসের থেকে, কারণ কোনটা কোন জায়গায় যাবে, ঠিক আছে। ফার্মাকোলজি এক একটা জিনিস পড়তে হয়, ঠিক আছে। আর এই যে যেটা মনে রাখতে হবে রেডলেস সোয়েলিং, এক একটা জিনিস এক একটা সাইড ইফেক্ট বেশি বেশি করে। সাইড ইফেক্ট তো দেওয়া আছে 10টা, ঠিক না, এর মধ্যে কোনটা বেশি করে, এই যে জায়গায় হয়তো সাইড ইফেক্ট বইয়ের মতো অনেকগুলো দেওয়া আছে। তো সোয়েলিং করবে মাস্ট, আর হচ্ছে রেডনেস, তাহলে হচ্ছে ডেঞ্জার জন্য চলে গেছে, খারাপ পর্যায়ে আছে আর কি। হয়েছে ক্লোরামফেনিকল আপনাদের যদি চোখেই হয় প্রাথমিকভাবে বাকি জিনিসপত্র বাদ দিয়ে ক্লোরামফেনিকল ইউজ করবেন, আর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন ইউজ করবেন, এই দুইটা স্টার্ট করা ভালো। কানের মধ্যে পানি ঢুকে গিয়ে ড্রপ ইউজ করা হয়। ইয়েস, আমি একটু বলে কানের মধ্যে পানি ঢুকে গেলে, কানের থেকে পাস বের হয়ে গেলে, পাস বলতে বুঝতেছেন তো, পাস হোয়াট ইজ পাস, পাস কীরকম, হ্যাঁ এটা না বুঝতে সমস্যা। কানের থেকে ধরেন দুর্গন্ধযুক্ত আঠালো হলুদ ভাব বা সাদা ধূসর বর্ণের জিনিসপত্র যদি এদিক দিয়ে আমার ডিসচার্জ হয় আমি পাই, বা গন্ধ এরকম ফাউল স্মেলিং যুক্ত মানে কি পচা গন্ধযুক্ত এরকম যদি আসে দেন আমি ইউজ করতে পারবো, ঠিক আছে, ওটার ক্ষেত্রে বলছি। ঠিক আছে, ফার্মাকোলজির মধ্যে যেগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে অনেক থাকবে, কিন্তু কি পয়েন্ট খুঁজে বার করতে হবে যে কোনটা কোনটা হবে। সব যাবে দেখেন এটা নিয়ে, এটা যদি নেয় এটা যদি গলায় যায় ডায়রিয়া হবে, পেট ব্যথা হইতে পারে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, চাপও দিতে পারে, ঠিক আছে, অনেক কিছু হইতে পারে। কিন্তু আমার ফোকাস থাকতে হবে দুইটা জিনিসে, স্বাভাবিক চোখের দিকে। পেটের জিনিসগুলো আমার মাথায় নিয়ে তো লাভ নাই, কার না কার যাবে, দেখা যায় 1000 পেশেন্টের মধ্যে 2-3 জনের পেটে গেছে, পেটে যে সমস্যা করছে, ওই পড়ার তো আমার দরকার নাই। বাট চোখে তো সবাই দিবে, চোখে কিন্তু আমার সোয়েলিং হবে, রেডনেস হবে, এই দুটা বাইরে যাবে। ওকে, তাহলে মুসলাম এটা সিপ্রোফ্লক্সাসিন এর আগে পড়ছেন না? সিপ্রোফ্লক্সাসিন এর আগে আমরা কি সিপ্রোফ্লক্সাসিন খাওয়ার ড্রাগ হিসাবে পড়ছি, ওরালি অ্যান্টিবায়োটিক পড়ছি, ঠিক না। এখন এই যে আমরা এটা ড্রপ আকারে ইউজ করবো, ড্রপ আকারে কিরকম কিরকম ইয়েতে আছে দেখেন। সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে 0.3%, ঠিক আছে। ড্রপ অথবা অয়েন্টমেন্ট যেটা আছে এটা আমরা ইয়েতে, বিশেষত আমরা সিপ্রোফ্লক্সাসিন যে ড্রপ আকারে যেগুলো পাওয়া যায় এই জিনিসগুলো ইউজ করবো বেশি। ড্রপ, সিপ্রোফ্লক্সাসিন ড্রপ সাধারণত চোখের যখন কিছু আপনি বুঝতে পারতেছেন না খুঁজে যে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে, যে কি হয়েছে কোনটার সাথে রিলেটেড আমি বুঝতে পারতেছি না, তখন তাহলে ফার্স্ট চয়েস হবে সিপ্রোফ্লক্সাসিন। ওকে, ক্লিয়ার। যদি কোনো ড্রাগ আসে যেটা হচ্ছে আমি কিছু বুঝতেছি না যে চোখের কোন সমস্যা ডানে বামে ইয়েতে, ঠিক আছে, কারণ আমরা ক্লোরামফেনিকল দিছি যে একটু কিছু হইলেই সোয়েলিং হইতে পারে, তো এই সিপ্রোফ্লক্সাসিন এইদিকে কিছু তেমন কিছু করে না, ঠিক আছে। আর যদি মোটামুটি একটা অনেকগুলো একই কাভারেজ দেয় বাট সাইড ইফেক্ট ওইটার চাইতে একটু লেস। টেস্ট দুটাই ভালো, দুটাই করে না, বাট সিপ্রোফ্লক্সাসিন আর একটু ভালো সাইড ইফেক্টের ইয়ের দিকে। বিশেষত এটা কাজ করে হচ্ছে যদি কারো চোখ দিয়ে পানি পড়ে এবং চোখ জ্বালাপোড়া করে, যদি পেশেন্ট দীর্ঘদিন ধরে এরকম কমপ্লেন নিয়ে আসে যে আমার চোখ জ্বালাপোড়া করছে এবং কিছু হলে অল্প হলে চোখ দিয়ে পানি পড়ে, এরকম রোগী অনেক আসবে, পাওয়া যাবে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে চয়েস অফ ড্রাগ, চয়েস করে নিতে যে হ্যাঁ আমার সিপ্রোফ্লক্সাসিন আমার জন্য ওকে, ঠিক আছে। আসুন চোখে ওইটা তো গ্লুকোমা হয়ে যেতে পারে, ক্যাটারাক্ট করতে পারে, ছানি পড়তে পারে, চোখে ঘোলা দেখার তো কারণ তো যদি বেশি বয়স হয়, অল্প বয়স হলে তো রেটিনোপ্যাথি হইতে পারে, চোখ চেক করতে হবে আগে, নাহলে বলতে পারি না, ঠিক আছে। যদি ঘোলা দেখার কারণ হইতে পারে দুইটা, যদি বয়স বেশি থাকে ক্যাটারাক্ট মানে হচ্ছে কি চোখে ছানি, যেটা বলছে ছানি পড়তে পারে, আর যদি অল্প বয়সে হয় তাইলে হচ্ছে ভীষণ টেস্ট করাইতে হবে যে কাছের জিনিস দূরের জিনিস ঠিকঠাক দেখে কিনা, তাইলে দেখতে হবে যে মায়োপ্যাথি কোন প্যাথি আছে, ওই জিনিসগুলো আইডেন্টিফাই করা লাগবে। এটাও সেম, ঠিক আছে। কনজাংটিভ হইতে পারে, আই ইনফেকশন হতে পারে, কান ইনফেকশন হতে পারে, সেম টু সেম। আর এইটার ডোজ সবার ক্ষেত্রে এক সেম দিয়ে দিবেন, ঠিক আছে। ডোজটা হচ্ছে 1 ফোঁটা করে 3 বার 7 থেকে 14 দিন,
ঠিক আছে, 1 ফোঁটা করে 3 বার 7 থেকে 14 দিন সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে তখন আমাদের প্রথম চয়েস থাকবে কিন্তু ক্লোরামফেনিকল, আয়ের ক্ষেত্রে প্রথম চয়েস ক্লোরামফেনিকল থাকবে। আর ক্লোরামফেনিকল পর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, যদি এটি না বুঝতে পারি দেন আমরা সিপ্রোফ্লক্সাসিন ইউজ করব। হয়েছে? এখন আমরা হচ্ছে নাকের জন্য আরেকটাই জাইলোমেটাজোলিন। জাইলোমেটাজোলিন বাজারে অ্যান্টাজল নামে পাওয়া যায়। দেখেন নেজাল কনজেশন বইয়ের মধ্যে যেটা নাই, নেজাল পলিপটা নাই, ঠিক আছে, এটা নাকতে হবে। ইন্ডিকেশন কি? নেজাল কনজেশন মানে নাক বন্ধ হয়ে আসা, এরপরে সাইনোসাইটিস, ঠিক আছে, সাইনাসাইটিস মানে কি? সাইনাসের প্রদাহ। এরপর আছে অ্যালার্জিক রাইনাইটিস মানে কি? অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে নাক দিয়ে পানি পড়া, ঠিক আছে, এটা বলতেছি। আর হচ্ছে নেজাল পলিপ, এনিওয়ান বলতে পারো নেজাল পলিপ কি জিনিস? হ্যাঁ, নাকে মাংস বৃদ্ধি পাওয়া, যদি মাংস বৃদ্ধি পাওয়া যায় এই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্টাজল ইউজ করি। বই না থাকলে নেই, পাশে লিখে নেন, ঠিক আছে। যে নেজাল পলিপের ক্ষেত্রেও আমরা অ্যান্টাজল, অল্প থাকলে পলিপের ক্ষেত্রে আমরা দেয় ওইটা ইয়েটাকে পটটাকে ঠিক করে দেয়, ওটাকে সাইজটাকে কমায় দেয় অ্যান্টাজল, ঠিক আছে, এটা শুরু করে দেয়, এয়ার পাসিং খুব ভালো হয়ে যায়। জাইলোমেটাজোলিন অ্যান্টাজল ড্রপ যেটা আছে এইটা। Hmm? 0.1%, সরি 1। দেখেন সাইড ইফেক্টের মধ্যে অনেকগুলো সাইড ইফেক্ট দেওয়া আছে। সাইড ইফেক্টের মধ্যে দুইটা বিষয় হবে, পালপিটেশন আর সিভিয়ার হেডেক। পালপিটেশন মানে তো বুঝছেন, পালপিটেশন মানে কি? বুক ধরপড় করা। আর সিভিয়ার হেডেক মানে মাথা ব্যথা করা, এবং সিভিয়ার পর্যায়ে হবে এবং মাথা দিয়ে গরম হাওয়ার মতো বেরোবে, এরকম মনে হবে, নাক কান মুখ এগুলো জ্বলে উঠবে, লাল হয়ে যাবে, ঠিক আছে। পালপিটেশনের সাথে এইটা হবে সাইড ইফেক্ট হিসাবে। আর প্রথম থেকে আমরা ওই ইয়েতে যাবো না, যদি এই কী বলে সিভিয়ার অবস্থায় না যায় তাহলে ড্রপ না দিয়ে আমরা হচ্ছে ওই ফ্যাক্সাফিনাডিন, ঠিক আছে, তারপর হচ্ছে লোরাটেরিন, যে জাতীয় ড্রাগগুলো আছে ওগুলো ইউজ করবো রাইনাইটিসের ক্ষেত্রে, ঠিক আছে। কারণ অ্যান্টাজলের ক্ষেত্রে যে এই সাইড এফেক্টটা হইতে পারে, বিধায় আমরা ওদিক করবো। ওইটা ফেল করলে আমরা অ্যান্টাজল বা এই জাইলোমেটাজোলিন গ্রুপে যাব।
হয়েছে? স্যার অক্সিমেটার নিয়ে যে আফরিন সাধারণত ইউজ করা হয় কোনটা আফরিন কোনটা? ড্রপ আফরিন আপনারা যে কোনোটা ইউজ করেন, নো প্রবলেম, যেটা খুশি। আসেন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বির মতো কতগুলো ভিটামিন থাকে বাজারে খাই না আমরা ভিটামিন বি কমপ্লেক্স, বাচ্চাদের সাজেস্ট করে, বড়দের সাজেস্ট করে। তো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কত ভিটামিন থাকে? কয়টা? নো নো, এটা ভুল। এটা হচ্ছে ভিটামিন B1 B6, তো বি কমপ্লেক্সের মধ্যে থাকে না, আলাদা এটা। B12 এটার কাজ হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথিকে প্রিভেন্ট করা। মাসল রিল্যাক্স পেরিফেরাল নিউরোপ্যাথি মানে হচ্ছে লোকজন এটা বলবে আমার হাত পা চাবায়, হাত পা রিরি করে নেয়, ঠিক আছে? তার মানে হচ্ছে নেফ্রন, যে নিউরনের যে সিগন্যাল আছে, আমাদের স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্রে ঠিক মতো কাজ করতে পারতেছে না, ঠিক আছে? এই জায়গায় আমরা ভুল করি যে তখন আমরা কম্বাইনলি মানুষের কী করি, যারা বোঝে না, ভিটামিন বি কমপ্লেক্স সাজেস্ট করে দেয়। কিন্তু আমাকে স্পেসিফিকলি এই জিনিস নিয়ে আসলে আমারে B1 B6 B12 দিতে হবে, নট এই ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে কিন্তু লাভ হবে না। বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন থাকবে কিন্তু B1 আছে, B2 B3 B5 B6 B7 B12, ঠিক আছে? সব না, এর মধ্যে অনেকগুলো ভিটামিন নাই। B1 আছে, B2 আছে, B3 আছে, B5 B6 B7 B12, ঠিক আছে? কোনটা? ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আছে। আর যদি আমরা পেরিফেরাল নিউরোপ্যাথির মধ্যে করতে চাই, ঠিক আছে, তখন কিন্তু এখান থেকে B1 আসবে, B6 আসবে, আর হচ্ছে B12 আসবে। এই তিনটার কম্বিনেশন আসবে, বাকিগুলার কোনো দরকার নাই, ভিটামিন বি কমপ্লেক্সের কোনো দরকার নেই। হ্যাঁ, বি কমপ্লেক্স হচ্ছে আদার কী কী কাজ করে এই জিনিসটা, এই তিনটার মধ্যে এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, B7 হচ্ছে বায়োটিন। মহিলা যাদের চুল পড়ে যায়, ঠিক আছে, বা চুলের মধ্যে সমস্যা আছে, ঠিক আছে, তাদের কাছে B7টা বলে হচ্ছে বায়োটিন দরকার। আর ভিটামিন B12 যেটা আছে, এইটা আমাদের অ্যানিমিয়া পড়ছি না আমরা? অ্যানিমিয়া কয় প্রকারের? এনিমিয়া পড়ে না? অ্যানিমিয়ার মধ্যে একটা আছে, আমাদের দেশে দুই প্রকার অ্যানিমিয়া হয়, একটা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি, একটা ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। ফলিক অ্যাসিড এটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলে এটা দিতে হবে। আচ্ছা, অ্যানিমিয়া ট্রিটমেন্ট তো পড়ানো হয় না আমাদের। অ্যানিমিয়া হলে আমরা কি দিই? আয়রন সাপ্লিমেন্ট দিই, আয়রন কন্টেন্ট ফুড, আয়রন জিঙ্ক এইসব দিই। এখন ওইটা হচ্ছে কারণ কি, যার আয়রনের ঘাটতি আছে। এখন যারা আয়রনের ঘাটতি নাই, ওরা যদি আমি দিয়ে দিই, ওরা অ্যানিমিয়া আছে কিন্তু রক্ত কমে গেছে, বের করতে হবে কোনটা। এখন যদি ভিটামিন B12 অভাব থাকে, ওরা যদি আয়রন গিলাইতে থাকি তাহলে হবে? তাহলে হবে। তাহলে আমরা ভিটামিন B12 সিঙ্গেললি প্রোভাইড করতে পারি, ইঞ্জেকশনও আছে, ইঞ্জেকশন দেওয়া হবে, ঠিক আছে? কী করা যায়? তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলি আমরা, বা ফলিক অ্যাসিডের অভাবে যেটা হইতেছে এটা। আর আয়রন হলে তো আয়রন দিব, এটা হচ্ছে B12 কাজ, B7 কাজ। আর বাকি সবগুলো মনে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, এটা কাজ করে। কী কী কাজ করে? যেরকম হচ্ছে মুখের ঘা, চামড়া টোন নষ্ট হয়ে যাইতেছে এইটা, ঠিক আছে? তারপরে হচ্ছে বিভিন্ন ঘা শুকাইতে দেরি হইতেছে, ঠিক আছে? এইসব কারণে কাজকর্মে ভিটামিন বি কমপ্লেক্স আমার হেল্প করবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমার অরুচি, অনেক কাছে অরুচি আছে, অ্যানোরেক্সিয়া যেটা বলে, ওইটা হইলে, ঠিক আছে? তারপরে যে এনিমিয়ার ক্ষেত্রে এগুলো হলে আমরা কম্বাইনলি কি সবগুলাই দিয়ে দিই, আলাদা করে আর দিই না। এটা কখন দিই? যদি সিভিয়ার হয়ে যায়, সিভিয়ার এনিমিয়া। দেখা যাচ্ছে যে এনিমিয়া কত হইলে এনিমিয়া, ব্লাড টেস্ট যদি করি তাহলে একজন পেশেন্টের কত হইলে আমি বলবো যে তার এনিমিয়া আছে। ব্লাড টেস্ট করেন নাই? ব্লাড টেস্ট আপনারা কখনো? যদি একজন মানুষের ব্লাড টেস্ট হয়, তাহলে হিমোগ্লোবিন দেখি না আমরা, হিমোগ্লোবিন কততে গেলে আমরা বলবো যে তার এনিমিয়া হয়েছে। মনে রাখতে হবে 12 হচ্ছে মহিলাদের আর 14 হচ্ছে পুরুষদের। এর নিচে যদি আসে আমরা ক্যাটাগরি ফালাই দিব। এখন যদি কারো যদি হিমোগ্লোবিন লেভেল 7-8 থাকে, আর পুরুষের ক্ষেত্রে যদি ওই 9 বা 8 থাকে, তাইলে হচ্ছে এর ক্ষেত্রে তার অ্যানিমিয়ার অবস্থা ভালো না,
ঠিক আছে। লাস্টে হচ্ছে আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, তার আগে ইনজেকশন দিই, যে B12 ইটি যা ইনজেকশন, ধরো আয়রনের ইনজেকশন, এই ইনজেকশনগুলো আমরা দিয়ে থাকি। ঠিক আছে, তো ভিটামিন বি কমপ্লেক্স এরকম করে লাগবে। এখন ভিটামিন যেহেতু পড়াইতেছি, কথা হচ্ছে একটা, ভিটামিন কিসের মাধ্যমে নিলে ভালো হয়? আমরা কী পাইলাম? ট্যাবলেট। ভিটামিনের সংজ্ঞার মধ্যে দেওয়া, ভিটামিন ইজ সাপ্লাইড বাই ডায়েট। মানে কি এটা বাংলা করলে? ভিটামিন ইজ সাপ্লাইড বাই ডায়েট মানে ভিটামিন যদি আপনার বডিতে নেন, আপনারা চাবাইয়া খাইতে হবে। তার মানে আমরা যে ফর্মগুলো নেই, এগুলার এফিকেসি 50 to 60%। ভিটামিন দিলে কয় দিনের জন্য দেয়? 1 মাস, 2 মাস? প্রশ্ন হতে পারো না যে সবগুলো 14 দিন 15 দিন ওষুধ দেয়, ভিটামিন কেন এত দেয়? কারণ হচ্ছে এই যে সোর্স, এগুলো আপনার ডায়েটের মাধ্যমে খাইতে হবে। ডায়েট মানে হচ্ছে খাবার দাবারের মাধ্যমে নিতে হবে। এখন প্রপার খাবার দাবার না পাইলে আপনার কি ওরাল বা ইনজেক্টেবল ফর্মে নিতে হবে। ইনজেক্টেবলের মোটামুটি যাই হোক, ওরালে এফিকেসি হচ্ছে 5 থেকে 80%। দেখবেন যে এক কোম্পানির ভিটামিনের দাম একরকম, আরেক কোম্পানির এক রকম, আরেক রকম কস্ট থাকে না, কারণ হচ্ছে এফিকেসি কম। মানে এটা 100 ধরেন একটা ট্যাবলেট খাইলে ধরেন 100 পয়েন্ট আছে, তাহলে এটা কত পার্সেন্ট কাজ করবে, কত পার্সেন্ট বডিতে লাগবে? বাংলা কথাই বললে 50 থেকে 80% মতো লাগবে, বাকিটা শরীর থেকে বেরিয়ে যাবে, লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে এই। আর ভিটামিনের ক্ষেত্রে এই ভিটামিন ডোজ হবে, ভিটামিন বি কমপ্লেক্স আমরা 2 বেলা খেতে পারি, সকালে এবং রাতে একটা করে 2টা ডোজ দেওয়া যেতে পারে। ঠিক আছে, তবে আরেকটা ভিটামিনের ক্ষেত্রে হচ্ছে ডোজটা একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে সামনে পাবেন, এটা হচ্ছে একসাথে পরে দিই। ভিটামিন ডি এর ক্ষেত্রে মনে রাখতে হবে, এখন আমরা আসি ভিটামিন ডি, এটাতে গেলে ভিটামিন বি কমপ্লেক্স। আর B12 এর কথা তো বুঝলেনি, মানে ওই B1 B2 B12, এটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি কাদের হয় এটা একটা মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে ওকে। পেরিফেরাল নিউরোপ্যাথি কোন রোগীদের বেশি হয়? বা আইসা যদি আমার বলে যে আমার এই আছে, তাইলে তার এটা এমনি আমি গিফট আকারে দিয়ে দিব, মানে যে হ্যাঁ এমনি দিয়ে দেবো, পাঁচটা বাইটা এটা বলবে না। ডায়াবেটিস কারো হইলে তার পেরিফেরাল নিউরোপ্যাথি কনফার্ম। ডায়াবেটিস যদি হয় তাইলে তার পেরিফেরাল নিউরোপ্যাথি কনফার্ম হবে, তার ইয়েতে নিউরোপ্যাথি আসবেই। যেটা বললাম, হাত পা চাপাবেই হবে, হাতের নিচ পেতে শক্তি পাবে না, বলবে আমার শরীরটা ভারী ভারী লাগে, আমি বল পাচ্ছি না। যে আসবেন তার পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ হচ্ছে, ডেভেলপমেন্টে যাইতেছে, দেন তারে ইয়েতে করতে হবে। যদি নাও বলে তাহলে করতে হবে। আর তো বললাম ভিটামিন B1 B6 B12 পেরিফেরাল নিউরোপ্যাথি, যে কোনো যদি রোগী হিসাবেই বলে তাহলে তারা এই কম্বাইন প্রেসক্রাইব করে দিতে হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে B1 B6 1 বেলাও দেওয়া যেতে পারে, আর সিভিয়ার হইলে 2 বেলাও দেওয়া যেতে পারে, মানে একটাও দেওয়া যাবে। তাহলে ডায়াবেটিসে কোনটা দেওয়া যেতে পারে? B1 B6 B12, ঠিক আছে। বাজারে নিউরোবি, নিউকাস বি, টিপিসি নামে পাওয়া যায়, ঠিক আছে। লিখতেছেন? লেখেন 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 লিখতেছেন। ব্র্যান্ড নাম নিউরোবি না, ব্র্যান্ড নাম এইটা, মানে ব্র্যান্ড নাম নিউরোবি, নিউকাস বি, টিপিসি। এখন আসলে আমরা পড়বো হচ্ছে ভিটামিন ডি এর ক্ষেত্রে। ভিটামিন ডি এর ক্ষেত্রে হচ্ছে ভিটামিন ডি কেন দেয়, মূল কথা রাখতে হবে। ভিটামিন ডি হচ্ছে আমার অস্টিওপোরোসিস প্রিভেন্ট করবে। হোয়াট ইজ অস্টিওপোরোসিস? অস্টিওপোরোসিস মানে হাড়ের জন্য কাজ করে না ভাই, হাড়ের ক্ষয়। অস্টিওপোরোসিস বানান কি? অস্টিওপোরোসিস মানে হাড়ের ক্ষয় সংক্রান্ত হয়। মানে এখানে 2টা জিনিস, হাড়ের ক্ষয় সংক্রান্ত জিনিস কাদের বেশি হবে? বেশি হবে যারা ফিমেল। মনে রাখতে হবে যে মহিলাদের হাড় ক্ষয় পুরুষের চাইতে 20% বেশি হবে মহিলাদের হাড়। তো মহিলাদেরকে এখানে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হবে। এখন ভিটামিন ডি সাপ্লিমেন্ট কীরকম করে দেওয়া হয়? বিভিন্ন ফর্মে আছে, 40,000 5,000 300 500, ঠিক আছে। ক্যালবডি হাবিজাবি নামে আছে, ঠিক আছে। ধরুন আমরা বাংলা নাম মনে রাখলাম ক্যালবডি। এখন এটা অনেক জায়গায় এই ফর্মে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ক্যালসিয়াম ডি আমি কতদিন নিতে পারবো ডি লেভেল চেক না করাই? ক্যালসিয়াম নিতে হইলে অবশ্যই কি ভিটামিন ডি বডিতে চেক করাই নিতে হবে, 1 নম্বর কথা। এখন আমি 1 নম্বর টেস্ট, ধরুন দামি টেস্ট, লোকজন করলো না, করাবো না, তো করলো না, তাহলে আমি সর্বোচ্চ কতদিন নিতে পারবো?
2 মাস। সব জায়গায় দেখবেন এই যেরকম দেওয়া আছে, কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটার ডোজটা মূলত হবে সিঙ্গেল ডোজ, এই ডোজটা ভুল ডোজ। ইয়েস, এই ডোজটা এটা কি শুধু দুপুরে? ভুল ডোজ। হ্যাঁ, যদি শুধু দুপুরে দিতে পারে। এই জায়গায় রাতের বেলাটাই ঝামেলাটার কারণ। রাতে কখনো একজন পেশেন্টকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া যাবে না। সকালে দিয়ে নো, হ্যাঁ, সকালে নাস্তার পরে দিলে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। বিকালেও দিতে পারেন, মানে দুপুরে দিতে পারেন, নট বাট রাতে দেওয়া যাবে না, কারণ রাতে দিলে পেশেন্টের ইনসোমনিয়া ডেভেলপ হয়ে যাবে। মানে কি অশান্তি না, অনিদ্রা, পেশেন্ট আর ঘুমাইতে পারবে না রাতে, রাতে খালি ছটফট করবে, এই পাশ থেকে ওই পাশ হবে, ওই পাশ থেকে ওই পাশ হবে। এটা সাইড এফেক্ট কমন, আপনি যারাই দিবেন তার এরকম হবে, ঠিক আছে। এবং তার কাছে দেখা যাবে যে আপনি অনেক কিছু ট্রিটমেন্ট করতেছেন, কিন্তু বেচারা রাতের ঘুম হাওয়া হয়ে গেছে। দেখা গেছে যে বেচারা দুবেলা করে ভিটামিন ডি খাচ্ছে, ইনজেক্ট করতেছে, বডির মধ্যে নিতেছে, তাহলে দেখা যায় তো এই লোকের আর ঘুম আপনি ভালো করতে পারবেন না, ঠিক আছে। তো ভিটামিন ডি সিঙ্গেল ডোজ আনতে হবে, সাপ্তাহিক দেন, মাসিক দেন, যেরকমই দেন, ডোজ আনতে হবে সিঙ্গেল। 2 ডোজ যদি সহ্য করতে পারে দেন দিব, যদি আর যদি বেশিরভাগ ক্ষেত্রে সাইড এফেক্ট হিসেবে এই রাতের বেলা ঘুমাইতে পারে না, তো এই ঘুমের জিনিসপত্র আমি অ্যাভয়েড করে যাব। ওকে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? ভিটামিন এ, সি, ঠিক আছে, বাজারে র্যাক্স নামা পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে আমার যে শ্বাস প্রশ্বাস নেই, তারপরে যে বিভিন্ন রোগ জীবাণু আমার বডিতে ঢুকে, এই জীবাণুগুলো বডিতে আসে, এই বডিগুলোকে যতগুলো ডিস্ট্রয় করে ফেলতে পারে, ঠিক আছে, এর মধ্যে বাইকার্বনেট যুক্ত করা থাকে, তাইলে হচ্ছে এই জিনিসগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বডিতে কাজ করে, ঠিক আছে। তাই এটা হচ্ছে সিঙ্গেল ডোজে সারা জীবন খাওয়া যাইতে পারে, কোনো সমস্যা নেই। বেশি মানে বেশি তো কোন সব জিনিসে খারাপ, বেশি মানে যে একটা করে খাইতে পারে অনির্দিষ্টকাল, অনেক কিছু দীর্ঘদিন কোনো সমস্যা হবে। অ্যান্টিঅক্সিডেন্ট একটা ভালো জিনিস। দেখেন এই অ্যান্টিঅক্সিডেন্ট বেশিরভাগ জিনিস হচ্ছে অনেক যে বাজারে কোম্পানি যেগুলো আছে বড় বড় ডিব্বা টিব্বা বের করে বেছে অ্যান্টিঅক্সিডেন্ট, আসলে কতটুকু আছে জানা নাই, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে কম দাম, 3 টাকা পিস, ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। এখন যদি ভালোই হয় সাইড এফেক্ট নেই, তেমন কোনো সাইড এফেক্ট, তবে ওই কতটুকু ভ্যালুয়েবল এগুলো নাই। বাজারে অনেক রকমের ভিটামিন পাবেন, বড় বড় ডিব্বা টিব্বা ওইটি, ঠিক আছে, যে কোনো যাবেন দেখবেন আছে, তো ওগুলোর ইফেক্টিভনেস কতটুকু ওইটা আসলে বলার কোনোই নাই। তো খারাপ দিন খাইলে কম দামিটা খাইলেই ভালো। হ্যাঁ, দীর্ঘদিন যদি খাওয়া হয় তাহলে কিডনিতে পাথর হবে, স্টোন ফর্মেশন করবে। যেটার কারণ হচ্ছে আমার যেটা কিডনি আছে সেও অল্প পরিমাণে ভিটামিন ডি প্রোডাকশন করে। এখন আমার বডির চাহিদা 100, প্রোডাকশন বডির মধ্যে আছে 120, 20টা ডিপোজিশন হইতে থাকবে আমার কিডনির মধ্যে, থেকে যাবে, তো সে ইউজ করবে না, আলটিমেটলি আমার কিডনিতে আলটিমেট স্টোন চলে আসবে, স্টোন ফর্মেশন। হ্যাঁ, বি কমপ্লেক্স দীর্ঘদিন খাওয়া যায়, 2-6 মাস খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোনটা? অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ, সি, ই এর কম্বিনেশন, ঠিক আছে। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমরা প্রচলিত জীবনযাপন যেরকম করি, দেখা যাচ্ছে ধুলাবালি থেকে শুরু করে বিভিন্ন রোগ জীবাণু বডিতে যাইতেছে, এগুলো ধ্বংস করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে। সেই সাথে বডির উজ্জ্বলতা, স্কিন টোন এগুলো ঠিক রাখতে পারে, ঠিক আছে, মেটাবলিজম, এইসব কাজও বলে অ্যান্টিঅক্সিডেন্ট হেল্প করে থাকে, আমরা এগুলোই জানি, ঠিক আছে। তো এটা হচ্ছে রিয়াকশনে পাওয়া যায় বাজারে, এটা হচ্ছে একটা ডোজ করে আমি দীর্ঘদিন খাইতে পারি, তেমন কোনো সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় না। কোনটা? না, এটা বড়দের, বাচ্চাদের অ্যান্টিঅক্সিডেন্ট লাগবে না। মাসিক হওয়ার পরে যে অনেক সময় কোমর ব্যথা করে বা শারীরিক দুর্বলতা আসে, তো এই ক্ষেত্রে ক্যালসিয়াম খেলে কি কোনো উপকার আসে? ক্যালসিয়ামে ওরকম কোনো এফেক্ট তো করবে না, বললাম তো, মেয়েদের 30 বছরের পরে এই অস্টিওপোরোসিস হওয়ার চান্স বেড়ে যাবে, ঠিক আছে। তাদের হাড় ক্ষয়, মেয়েদের বোন ডেন্সিটি কম, হাড় ক্ষয় বুঝেন তো, মানে হচ্ছে ধরো এই যে নিরেট বোন একটা, এই যেরকম এরকম জায়গার থেকে হাড়গুলার যে ছিল অস্টকন্ড্রোমে এই জিনিসগুলো আস্তে আস্তে বাইরে হয়ে যাবে, ক্ষয় যেরকম দেখবেন যে হাড় একটা ফেলে রেখে দিলে যেরকম ক্ষয় হয়, এই জিনিসগুলো ওই জায়গাটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই যে অস্টিওপোরোসিস,
এরপরে সাপ্লিমেন্ট হিসেবে যদি খারাপ লাগে তাহলে 2 মাস পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি, ঠিক আছে। এমনি খাওয়া তো মানে একদিন খাইলাম হয়ে যাবে, একদিন খাইলে কাজ হবে না, ঠিক আছে, বা 2 দিন ব্যথা হলে তখন খাইলাম তাইলে হবে না। আপনার দীর্ঘদিন 2 মাস এটা ফলো আপ মেনটেন করে খাইতে হবে, খাইলে একটা ভালো রেজাল্ট পাবে। তবে যে ব্যথা মাসিকের পরে ব্যথাটা নর্মাল, এটা ব্যথাটা আসবে। এই জিনিসপত্রগুলো আমরা পড়াবো, গাড়ি নিতে গেলে এটা নিয়ে আলোচনা হবে। ওইটার সাথে কিছুটা হয়তো এর সঙ্গে থাকতে পারে, মানে ওই মাসিকের রিলেটেড একটা জিনিস থাকতে পারে, সেই সাথে কোমর ব্যথার ক্ষেত্রে হাড়ের রিলেটেড, যদি ওজন বেশি হয় বেশি হয় তাহলে তো এটা আসবেই, কমন জিনিস। আর মাসিকের পর একটা পেইন আসেই, অ্যাবডোমেন ইয়েতে পেইন হবে। এখন আমরা একটা চার্ট বানাই স্যালাইনের ক্ষেত্রে, ঠিক আছে। স্যার মাল্টিভিটামিন সম্পর্কে হ্যাঁ, মাল্টিভিটামিন হচ্ছে সব ভিটামিনের কম্বিনেশন, ঠিক আছে। যখন আমরা মাল্টিভিটামিন হচ্ছে এ থেকে শুরু, ভিটামিন 2 প্রকার, ওয়াটার সলিবল আর হচ্ছে ফ্যাট সলিবল। যে ভিটামিন বি কমপ্লেক্স এগুলো ছিল এগুলো ফ্যাট সলিবল, আর যে এ পড়লাম, সি পড়লাম, ই পড়লাম, কে পড়লাম, এগুলো হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন। তো এগুলো খাবার ডোজ কেমন হয়? কোনটা এইগুলোর খাবার খেতে হচ্ছে নাইটলি দিলে ভালো, নাইটলি। কারণ কি মাল্টিভিটামিন দিব দিনে যদি আমি নেই, ধরেন আমি দিনে নিলাম ভিটামিনটা, দিনে নিলে আমি দিনে প্রস্তাব করি কয়বার? অনেকবার করি না, অনেকবার করতে পারি বেশি, তো বেশিও করতে পারি। তো করলে কী হবে, আমি বলতেছি ভিটামিনের সাপ্লাই বাই ডায়েটের মাধ্যমে যে বাইরে হয়ে যাবে। আর রাতে ধরেন প্রস্তাব করে এসে ভিটামিনটা খেয়ে শুইলাম, তাহলে একদম সকালে উঠলাম অ্যাবজর্ব হবে ভালো। এর জন্য মাল্টিভিটামিন প্রেসক্রাইব ফর নাইট, বা যে কোনো ভিটামিন। হ্যাঁ হ্যাঁ, মাল্টিভিটামিনটা খাওয়াতে পারবেন, 2 মাস 3 মাস খাওয়াতে পারবেন মাল্টিভিটামিনের ক্ষেত্রে। যতক্ষণ না এগুলোর ক্ষেত্রে তেমন ভিটামিনের ক্ষেত্রে তেমন সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় না, এরকম কিছু নাই। এখানে অনেক সাইড ইফেক্ট লেখা থাকতে পারে, আলটিমেটলি তেমন কিছু পাওয়া যায় না, স্টাডি খুব রেয়ার, ঠিক আছে। এগুলো দেখা গেছে যে লাখ লোক স্টাডি করে কিছু একজনের পাইছে, এরপরে লিখছে আর কি। ভিটামিনের ক্ষেত্রে এরকম কিছু হতে পারে। ওই যে বললাম ভিটামিন ডি এর ক্ষেত্রে ঝামেলা হতে পারে একটু বেশি, এটা একটু প্রবলেম করে। স্যালাইনের ক্ষেত্রে বলি, দেখেন এই জায়গায় অনেকগুলোই দেওয়া আছে, ঠিক আছে। আমরা চেষ্টা করবো যে স্পেসিফিক কোনটা হইলে কোনটার ইয়েতে গেলে ভালো হবে।
ঠিক আছে। এনএস নর্মাল স্যালাইন, ডায়রিয়া প্লাস ভমিটিং প্লাস স্ট্রোক, ডেক্সট্রোজ স্যালাইন, ডিপ বার্ন, ডিএনএস ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, হাইপোগ্লাইসিমিয়া, কলেরা স্যালাইন, ডায়রিয়া, ঠিক আছে। তারপরে হার্টম্যান সলিউশন, ডায়াবেটিস মেলাইটাস। স্যার এনএস আর সিএস এই দুটো কি ডায়রিয়া ইউজ করা যায়? কোনটা কোনটা? সিএস এন্ড এনএস। সিএস এনএস, হ্যাঁ দুইটাই করতে পারবেন। দুটো কি একই? কোনটা? দুইটাই একই স্যালাইন না, সবার প্রথম হচ্ছে এনএস নর্মাল স্যালাইন দিব। কোনটা? আমি বলতে চাচ্ছি সিএস তো সাধারণত ডায়রিয়াতে দেওয়া হয়। হ্যাঁ ডায়রিয়াতে। প্লাস ভমিটিংয়েও তো দিতে পারে। ভমিটিং এখানে লিখছি যেইগুলো সুইটেবল সবচেয়ে বেশি, বই অনেকগুলো লেখা আছে। এটা এইভাবেই আপনাদের করে দেওয়া যেটা কোনটা সবচেয়ে বেস্ট ইফেক্টিভ ওটা দেওয়া। ডায়রিয়া, ভমিটিং আর স্ট্রোকের জন্য নর্মাল স্যালাইন। হ্যাঁ ডেক্সট্রোজ স্যালাইন হচ্ছে ডিপ বার্ন, ডিপ বার্ন মানে কি পুড়ে যাওয়া। এরপর হচ্ছে ডেক্সট্রোসিন নর্মাল স্যালাইন, ঠিক আছে। ডিএনএস এটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া। হোয়াট ইজ হাইপোগ্লাইসিমিয়া? হাইপোগ্লাইসিমিয়া মানে হচ্ছে বডিতে গ্লুকোজ লেভেল কমে যাওয়া, ঠিক আছে। আর ডায়াবেটিস মেলাইটাস মানে কি গ্লুকোজের লেভেল বাইরে যাওয়া। তাহলে হচ্ছে কি হার্টম্যান সলিউশন। আর কলেরা স্যালাইন হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এই জিনিসটা সুন্দর করে ডিপ করে দেওয়া। এই জায়গায় বিভিন্ন জিনিসপত্র দেওয়া আছে এতে, এর জন্য না পরে ডাইরেক্ট দিয়ে দিছে এই জায়গায়। ডায়াবেটিস মেলিটাস এর ডায়াবেটিস বাড়লে না কমলে? ডায়াবেটিস মেলাইটাস আসছে মানে ডায়াবেটিস বাড়লে বাইরে গেলে এটা দিয়ে দিব। আর যদি কমে যাওয়াটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, ঠিক আছে। এটা ডেক্সট্রোজ কমে গেলে, কমে যাওয়ার মানে মনে রাখতে হবে মেডিকেল দুইটা টার্ম আছে, হাইপার হাইপো। হাইপার মানে হচ্ছে বাইরে গেছে, হাইপো মানে হচ্ছে কি কমে গেছে। এইটা সব ডায়াবেটিস দেওয়া যাচ্ছে? হ্যাঁ বুঝি না। এই সেতে যে হাকমান হার্টম্যান সলিউশন, ডায়াবেটিস মেলাইটাস। গ্লুকোজ নাই তো তারপরে শক খায়, শক এই যে কারেন্টে যে শক খায় তখন কথা হবে তখন সব খেলে নর্মাল স্যালাইন দিতে পারেন, হার্টম্যান সলিউশন দিতে পারেন। কথা নেই। হার্টম্যান সলিউশন হচ্ছে ডায়াবেটিস কমলে। কোনটা? হ্যাঁ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস বাইরে গেলে বেড়ে গেলে ওই যে কমে যাওয়াটার নাম হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, যদি গ্লুকোজ লেভেল ফল করে যায়, ঠিক আছে। এই জায়গায় এগুলো দেওয়া, বইয়ের মধ্যে আপনাদের বই আছে, বইয়ের মধ্যে অনেকগুলো দেওয়া আছে। এই জায়গায় ওগুলো লিখছে যেগুলো সবচাইতে ইফেক্টিভ, ওই জিনিসগুলো দেওয়া। যেমন নর্মাল স্যালাইন হচ্ছে ডায়রিয়া, ভমিটিং, স্ট্রোক, ডিপ বার্ন, ঠিক আছে। এই জিনিসপত্র দেওয়া আছে এই জায়গায়। একটা পেশেন্টের প্রেশার অনেক কম দুর্বল, সেক্ষেত্রে নর্মাল স্যালাইনের সাথে কি কি ভিটামিন, গ্লুকোজ, যে অ্যাম্পুলগুলো আর ইরিয়ামগুলো, ক্যালসিয়াম অ্যাম্পুলগুলো পাওয়া যায়, সেগুলোকে দেওয়া যেতে পারে। এইগুলো দেখেন, এই স্যালাইনগুলাই মূলত আসল জিনিস, বাকি জিনিসগুলো তেমন কোনো ইফেক্টিভ না। লাগলে আপনি এটা অ্যাড করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। কোনটা? এদের একটা কোনো নর্মাল স্যালাইনের সাথে দিতে পারেন অল্প কিছু। এগুলো তেমন কোনো ডোজ নাই, এগুলো জাস্ট মানুষেরই করা, আহামরি তেমন কোনো ইফেক্টিভ নাই। এগুলো ভিটামিন যা আদর থাকলে তেমন কিছুই করে না, আমরা জাস্ট দেওয়ার কথা দিই, ঠিক আছে। যারা এক অ্যাম্পলি করে দিল একটু। হ্যাঁ স্যালাইনের সাথে আমরা ডেক্সামেথাসোন ইনজেকশন এগুলো দেই কেন? এটা হচ্ছে লাইফ সেভিং জিনিস, ঠিক আছে। খিচুনি উঠবে, লাইফ সেভিং একটা হরমোন ব্রঙ্কোস্পাজম হবে, এটি হবে, এই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য দিব, ঠিক আছে। এগুলো আর এটা হচ্ছে, এটা লেখা হয়েছে, এই জিনিসটা চক করে নেন। ডেক্সামেথাসোন কোনো সমস্যা উঠলো না, আপনি ডেক্সামেথাসোন ইনজেকশন দিয়ে স্যালাইন দেওয়া যায়? ডেক্সামেথাসোন দিয়ে ইয়েতে দিয়ে স্যালাইনের সাথে দিয়ে, হ্যাঁ দেওয়া যাবে তো। সমস্যা তো হইতেই পারে, সাইড ইফেক্ট তো হবে। ডেক্সামেথাসোন তার নর্মাল ড্রাগ না, সাইড ইফেক্ট হতে পারে। ওটা দেওয়া মানে সেফ জোনে থাকে। হ্যাঁ সেফ করে থাকতে দিতে হবে। এই যে দেখেন, এই জায়গায় সবগুলাই যে লেখা আপনাদের বইতে, ডিহাইড্রেশন, ডায়রিয়া, এগুলো দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা যাই করেন, ডেক্সট্রোজ স্যালাইন এখন কি ডায়াবেটিসে দেওয়া যাবে? ডেক্সট্রোজ, এটা কিন্তু খেয়াল রাখেন, ডেক্সট্রোজ কিন্তু ডায়াবেটিসে দিতে পারবেন না। এখন কলেরা স্যালাইনটা একটু পড়তে হবে, এটা একটু কাজ আছে। হয়েছে লেখা, এটা চাট করে রাখেন, এটা ভালো হবে। বাকিটা আপনারা বইতে তাহলে ডায়াবেটিসের শুধু হলো এইচএস দেওয়া যাবে। হার্ট ম্যাচ দিবেন, এইচএস দিবেন। হ্যাঁ যদি মানে ডায়াবেটিসটা যদি বেড়ে যায় আর কমে গেলে তো আমরা ডিএনএস দিব, ডেক্সট্রোজ। ওকে, আচ্ছা। নর্মাল আমাদেরকে ডায়রিয়ার পেশেন্ট আসে, ডায়রিয়ার পেশেন্ট আসলে আমাদের ক্ষেত্রে হচ্ছে কোনটা দিব? নর্মাল স্যালাইন কখন দিব, কলেরা স্যালাইন কখন দিব, বা কখন দিতে পারি বলেন তো একটু দেখি। ডায়রিয়া হলে তখন সিএস দেব।
ডায়রিয়া হলে করোলা স্যালাইন দিল। প্রচুর ডায়রিয়া, তো প্রচুর ডায়রিয়ার সাথে আর কি কি সিমটম থাকতে পারে? বমি থাকতে পারে, পানি শূন্যতা। হ্যাঁ, ডিহাইড্রেশন হতে মনে রাখতে হবে যদি পায়খানার সাথে মিউকাস যায়, ব্লাডি ওয়াটারি ডায়রিয়া হয়, ব্লাডি ডায়রিয়া, ঠিক আছে, তাইলে নর্মাল স্যালাইনের পরিবর্তে কিন্তু আমাকে কলেরা স্যালাইন বা ইউজ করতে হবে। তখন চয়েস অফ ড্রাগ কলেরা স্যালাইন, সিএস। নর্মাল ক্ষেত্রে আমার নর্মাল স্যালাইন ডায়রিয়ার ক্ষেত্রে, বাট পারসিস্টেন্স ডায়রিয়া, পারসিস্টেন্স মানে ক্রমাগত পূর্ণ ডায়রিয়া হয়, তখন কিন্তু আমার আর নর্মাল স্যালাইনে তখন কাজ হবে না। তখন নার্ভাসে আবার মিউকাস বের হইতে পারে, ব্লাডই যেতে পারে, তখন হচ্ছে কলেরা স্যালাইন যাবে। কলেরা হইলে কীভাবে বুঝবে যেটা কলেরার পায়খানা? পায়খানা দেখে বুঝে না, লোক এসে বলবে কি যে ভাই এটা কলেরার পায়খানা। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে পায়খানাটা হবে লোক এসে বলবে যে আমারটা যে চাল ধুইলে পানির যেরকম হয় সেই রকম হয়ে যায়। তা তো পারবেই না, ধুইলে আর যাইতে পারবে। আর এখন দেখেন এই জায়গায় আর একটা জিনিসটা যেটা হচ্ছে ইলেকট্রোলাইট লস হইলে এই স্যালাইনটা বেস্ট কাজ করবে। ইলেকট্রোলাইট বুঝেন তো? হোয়াট ইজ ইলেকট্রোলাইট? বডির 70% হচ্ছে পানি। এখন আমি একটাকে বলতেছি যে পারসিস্টেন্স ডায়রিয়া মানে কি ক্রমাগত ডায়রিয়া। এখন 70% মানে বডির ভিতর যে সেল আছে ওই জায়গায় সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, গ্লুকোজ আছে, ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ। এই গ্লুকোজগুলো যদি বের হয়ে যায় মানে পানি শূন্যতা মানে কি, যখন আমার বডি টান দিবে তখন এই পানিগুলো বাইরে হয়ে যাবে। তাইলে এখন তো আমার ইলেকট্রোলাইট লস হয়ে যাবে। তাই ইলেকট্রোলাইট লস হইতে গেলে তো ইলেকট্রোলাইট আছে নর্মাল সেলতে, বাট কলেরা সেলে হচ্ছে কি একদম ক্র্যাম্প হয়ে যাবে, মানে একদম শূন্য লেভেলে নিয়ে চলে যাবে। তো অতি দ্রুত আমাকে কি ইলেকট্রোলাইট ফুল করতে হবে, ফুল। যেহেতু মিউকাস যাচ্ছে, ডায়রিয়া হইতে পারে, ব্লাডি ডায়রিয়া হইতে পারে, ও ক্ষেত্রে আমাকে ইলেকট্রোলাইট ফিট করার জন্য ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হইলে ইলেকট্রোলাইট টেস্টও আছে। ইলেকট্রোলাইট টেস্ট, এটা যদি ইলেকট্রোলাইট আছে না, এটা ইলেকট্রোলাইট টেস্ট করতে বলবে। টেস্ট ওই জায়গায় দেখা যাবে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড কতটুকু আছে, ডাউনফল সব হয়ে যাবে। হইলেই আমাকে সিএস কলেরা স্যালাইন তারে প্রোভাইড করতে হবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে। বাকিগুলো মনে রাখবেন, ইলেকট্রোলাইট ছিলাম দুইটা স্যালাইন ইউজ করবো, হয় কলেরা স্যালাইন ইউজ করবো না হচ্ছে নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইনটা ঠিক আছে, কিন্তু কলেরা স্যালাইনটা সবচেয়ে বেস্ট চয়েস অফ ড্রাগ। মানে মনে রাখতে হবে বার্মাগুলিতে বেশিরভাগ জিনিস হবে চয়েস অফ ড্রাগ, যে এটাও কাজ করে তার পাঁচটা কাজ করে, বাট এইখান থেকে সুইটেবল কোনটা, এই জায়গায় সুইটেবল সাইড এফেক্ট কোনটা, ইন্ডিকেশন কোনটা, এই জিনিসগুলো বের করতে হবে। যদি আমাদের কাছে ডায়রিয়া রোগী আছে তখন সিএস বা এনএস কোনটাই আমার কাছে নেই, আছে ডিএনএ বা ইএসএস, তখন ডিএনএস দিতে পারবেন, ডিএনএস দিতে পারবেন, ডিএনএস দিতে পারবেন না থাকলে কোনটা হার্টম্যান না, হার্টম্যান না ধরুন অর্ধেক করে দেওয়া লাগবে। ঠিক আছে, ওকে, তাই আজকে এই পর্যন্ত থাকবে।